আচ্ছা দেখো আমরা আমাদের যে ডিজিটাল ডিভাইস মানে চ্যাপ্টার 3.2 এটার বিভিন্ন কোশ্চেনগুলো সলভ করবো এক এক করে। তো আমি আগে তোমাদের এই অধ্যায়ের উপরে 2টা ক্লাস নিছি, আমি মোটামুটি সবই তোমাদের কিন্তু দেখাইছি। এখন আমি এখানেও দেখাবো সবই, তবে হচ্ছে আমি বলে দিব যে কোনটা কোন লেকচারে আছে। তোমরা তো আমার যে রেগুলার ক্লাস ওগুলাও পেয়ে যাবা। তো হচ্ছে যদি কারো মনে হয় যে এই টপিকটা আবার দেখা প্রয়োজন তখন অবশ্যই কিন্তু দেখে নিবা, ঠিক আছে? সো আমি এগোচ্ছি। তো এটা হচ্ছে ঢাকা বোর্ড 24-এর কোশ্চেন, যেখানে টোটালটাই সংখ্যা পদ্ধতি থেকে আসছিল। সো আমরা কিন্তু এটা না, শুধু কটা আসছিল হচ্ছে কিসে থেকে বলো, কটা আসছিল হচ্ছে আমাদের 3.2 বা ডিজিটাল ডিভাইস থেকে। আমরা এটা কিন্তু জানি ইউনিভার্সাল গেটের সংজ্ঞা, তাই না? মানে যেই গেট দিয়ে অন্য সব গেট কী করা যায়, ইমপ্লিমেন্ট বা বাস্তবায়ন করা যায়, তাকে আসলে কি বলা হয়? সার্বজনীন গেট বলে। সার্বজনীন গেট কোনটা কোনটা বলো তো? নর গেট আর ন্যান্ড গেট। তাহলে এটার সংজ্ঞা ইনশাল্লাহ আমরা পারবো। আচ্ছা আমরা পরেরটাতে যাই, পরের সিকিউ আছে। আচ্ছা ঢাকা বোর্ড 24-এর যে আমাদের হচ্ছে সিকিউ, এখানে আমাদের কটা তো হচ্ছে কিসে থেকে, সংখ্যা পদ্ধতি থেকে। তারপরে বলো তো বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব, এটা কিসে কি বলতে চাচ্ছিল? এটা আসলে টুস কমপ্লিমেন্টের কথা বলতে চাচ্ছিল। এরপরে দেখো গতে যেটা বলছে হচ্ছে এই যে আমাদের একটা ইকুয়েশন, এটাকে আমাদের কিসের মাধ্যমে, লজিক ফাংশনটি সত্যক সারণী মানে ট্রুথ টেবলের মাধ্যমে আমাদেরকে এক্সপ্রেস করতে বলছে। সো এই জায়গায় আমাদের আসলে কোনো প্রমাণের কোনো কাহিনী টাহিনী কিচ্ছু নাই, কথা বুঝতে পেরেছো? আমরা জাস্ট এটাকে ট্রুথ টেবল দিয়ে এক্সপ্রেস করব। কেমনে করব? ধরো প্রথমে একটা কলামে রাখবা কাকে, এ কে। মেন কথা যতগুলা ভ্যারিয়েবল আছে, কয়টা ভ্যারিয়েবল? 3টা। তাহলে একটা কলামে এ, পরের কলামে বি, তারপরের কলামে কি সি, দেন সিঙ্গেল বার লাগবে, দেখো এবার লাগবে, এবার বানাবা পরের কলামে, তারপরের কলামে কাকে বানাবা, বি বার বানাবা। এরপরে তোমরা আচ্ছা সি বার তো লাগছে না। এরপরে দেখো একটা কলামে বানাবা কি বলো তো, এ প্লাস বি, পরের কলামে কি বানাবা এইটুকু, তারপরের কলামে বানাবা এইটুকু, লাস্ট কলামে টোটালটা। আই থিঙ্ক এই জায়গায় এটা থাকাই উচিত, এই যে এটা আর কি, কথা বুঝতে পেরেছো? ফার্স্ট কলামে দেখো, ফার্স্ট কলামে হচ্ছে এ, পরেরটাই বি, তারপরটাই সি, তারপরে এবার বি বার, দেন হচ্ছে আমাদের এই যে এই পার্টটা এইটা, এই পার্টটা এইটা, এই পার্টটা এটা, ঠিক আছে? আর ফাইনালি আমরা এটা রেখেছি এখানে, ওয়াই ইকুয়াল এটা লেখার কোনো প্রয়োজন নাই। আর এবিসি এর মান কিভাবে সাজিয়েছি, জাস্ট 0 থেকে শুরু করে 7-এর বাইনারি, যেহেতু আমাদের 3টা ভ্যারিয়েবল, তো একটা 0 একটা 1, 00 11, 4টা 0 4টা 1, ঠিক আছে? আমার মনে হয় না যে এটা বলার এখন খুব একটা প্রয়োজন তোমাদের আছে। আচ্ছা আর আমাদের ঘয়ের যে কোশ্চেনটা, সেটা হচ্ছে বলছে যে আমাদের যে মানটা, হ্যাঁ ওয়াইয়ের যে মানটা, সেটাকে সরল করতে বলছে, সিম্পলিফাই করতে বলছে। আচ্ছা বলছে যে ওয়াইয়ের বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে, ওয়াইকে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণ করার ফলে বর্তনী বাস্তবায়ন সহজ হয়েছে। মেন কথা হয়েছে এটা তো অনেক বড় একটা ইকুয়েশন, বাট এটাকে যখন তুমি সিম্পলিফাই করবে দেন এটা অনেক ছোট্ট একটা ব্যাপার হয়ে যাবে। সো তখন সার্কিট আঁকাটা কি একটু বেশি ইজিয়ার হবে। আচ্ছা আমি দেখাবো নাকি? আচ্ছা ফাঁকি মারি। দেখো আমাদের যে ইকুয়েশনটা এখানে করা হয়েছে সিম্পলিফাই, আমি যদি এক্সপ্লেন করতে চাই, এটা হচ্ছে আমাদের গিভেন লাইনটা, তাই না? তো গিভেন লাইনটার পরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে দেখো এই পার্টটা বাদ রেখে এই পার্টটা রেখে দিয়েছি, বুঝছো? এই পার্টটা রেখে এই পার্ট আর এই পার্টের মধ্যে আমরা মাল্টিপ্লাই করেছি। তার মানে এটার সাথে এটাকে গুণ করে দেখো এটা এসেছে, এটার সাথে এটাকে গুণ করে কোনটা এসেছে, এটা এসেছে, এটার সাথে এটা গুণ করে এটা এসেছে, এটার সাথে এটা গুণ করে কোনটা এসেছে, এটা, বুঝছো? আর এই ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি কেননা না দিলে তো আমাদের আসলে ভুল হয়ে যেত। ফার্স্ট ব্র্যাকেট তুমি যদি এই ফার্স্ট ব্র্যাকেট শুরু করে শেষ না করতা তাহলে অ্যাকচুয়ালি কী হতো জানো, এইটার সাথে এটার গুণ হয়ে যেত। বাট ব্যাপারটা তো মোটেও এরকম ছিল না, এটা কিন্তু টোটালটার সাথেই গুণ। এরপরে আমরা দেখো এ ডট এ সমান এ লিখেছি, এটা হচ্ছে আমাদের কিন্তু একটা উপপাদ্য। আমরা জানি যে একই জিনিস গুণ করলে তাই হয়, এটার কোনো চেঞ্জ আনি নাই, এটারও কোনো চেঞ্জ আনি নাই, আর এটা আমাদের কত হয়েছে? 0। কেননা কোনো কিছু তার উল্টাটার সাথে যদি বুলিয়ান গুণ করো তাহলে অলওয়েজ কী হয়ে যায়? 0 হয়ে যায়। এরপরে আমরা এখান থেকে পরের লাইনে অবশ্যই এটাকে বাদ দিয়ে দিব, ঠিক আছে? তাহলে এইটুকু থেকে গেল, তাই না? আর এখানে তো এটা থেকে গেল। সো দেখো এই 3টা থেকে আমরা কমন নিতে পারি কি বলতো, এ। আর আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব কোনোভাবেই ফার্স্ট ব্র্যাকেট ছাড়া অন্য কোনো ব্র্যাকেট ইউজ করবে না। আমাদের বুলিয়ান অ্যালজেব্রাতে ফার্স্ট ব্র্যাকেট ছাড়া আর কোনো ব্র্যাকেট ইউজ করা যায় না, ঠিক আছে? তাহলে আমরা দেখো এখান থেকে কিভাবে এই লাইনটা পেয়েছি, আমরা এখান থেকে এ যখন কমন নিয়েছি, এখান থেকে কি আসছে? 1 আসছে, এখান থেকে কি আসছে? বি বার আসছে, তাই না? আচ্ছা আমরা এই 2টা থেকে কমন নিয়েছি। আসলে আমরা আসলে সত্যি বলতে
তিনটা থেকেই কমন নিতে পারতাম। মানে আমি যেটা তোমাদেরকে সাজেস্ট করি এই লাইন থেকে সেটা হচ্ছে এ যদি তুমি কমন নাও তখন দেখো 1 প্লাস বি বার প্লাস কি চলে আসবে বলো তো, বি চলে আসবে। আর এটা তো অমিট করে দিয়েছি, আর এটার সাথে আমাদের এটা তো থেকে গেল, তাই না? তো দেখো এইটা কিন্তু কত জানো তো, এটা হচ্ছে কত বলো তো, এটা হচ্ছে 1। এটা কত বলো, 1। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারতাম a ইন্টু 1, আর এখানে লিখতাম কি এ বার প্লাস সি। কথা কি বুঝতে পেরেছ? কোনো কিছুর সাথে 1কে যোগ করলে অলওয়েজ কি হয়েছে, 1 হয়ে যায়। সো আমরা তারপরে আমরা কিন্তু ডিরেক্ট এই লাইনটা লিখতে পারতাম। তাহলে এখানে আমরা কিছু লাইন গ্যাপ করতে পারতাম আর কি, ঠিক আছে? সো আমাদের এখানে তো আসলে খুব সহজ একটা ইয়া হয়ে গেছে। ও আরও তো করতে হবে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত তো তোমরা বুঝতে পেরেছো, এই পর্যন্ত বুঝতে পেরেছো। দেন মাল্টিপ্লাই করে দিয়েছি এ ইন্টু এবার এটা, এ ইন্টু সি হচ্ছে এটা। দেন দেখো আমরা যেটা করেছি এ ইন্টু এবার মানে কত, 0, আর এসি তো থেকে গেল। সো ফাইনালি এসি হচ্ছে আমাদের এখান থেকে সিম্পলিফাইড ফর্ম। এবং যার সাহায্যে আমরা যদি এটা এই ইকুয়েশনটার সাহায্যে যদি আমরা সার্কিট আঁকি তখন সার্কিটটা এমন হয়ে যাচ্ছে, জাস্ট একটা লজিক গেট, যেখানে কিন্তু খুব বড়সড় একটা ইকুয়েশন আমাদের এখানে দেয়া ছিল, তাই না? খুব বড়সড় একটা ইকুয়েশন দেয়া ছিল, বাট এটাকে যখন আমরা সরল করেছি খুবই ছোট হয়ে গেছে। এটা তোমার ঢাকা বোর্ড 24-এ আসছিল আর কি, মানে গতবারই আসছিল এই কোশ্চেনটা। দেন দেখো রাজশাহী বোর্ড 24-এর কোশ্চেনের এটা আমরা গত ক্লাসেই সলভ করছি, নাম্বার সিস্টেম থেকে এটা সলভ করেছি গত ক্লাসে। আর এই কোশ্চেনটা আমাদের অ্যাকচুয়ালি কিসে থেকে আসছে বলো? এই কোশ্চেনটা আসছে আমাদের ডিজিটাল ডিভাইস থেকে। এটাও রাজশাহী বোর্ড 2024-এর কোশ্চেন, এটাও রাজশাহী বোর্ড 2024-এর কোশ্চেন। তো আমাদের এখানে ফার্স্টে যেটা সেটা হচ্ছে সত্যক সারণী বা ট্রুথ টেবল। ইংলিশ ভার্সন আছে কেউ? দেখো সত্যক সারণী বা ট্রুথ টেবল কি, দেখো সত্যক সারণী বা ট্রুথ টেবিলের সঙ্গে এভাবে দিতে পারবা যে চলকের সম্ভাব্য সকল মানের জন্য, মানে আমাদের যেই তোমার চলকগুলা থাকে, তাই না? সেই চলকের সম্ভাব্য সকল মানের জন্য একটা সমীকরণের ডান পক্ষ এবং একটা সমীকরণের কি বাম পক্ষকে একটা সারণীতে উপস্থাপন করাকে কি বলে, সত্যক সারণী বলে। হ্যাঁ, চলকের সম্ভাব্য সকল মানের জন্য সমীকরণের ডান পক্ষ এবং বাম পক্ষের মান একটা সারণীতে উপস্থাপন করাকে কি বলে বলো, সত্যক সারণী বলে। এরপরে এই যে আমাদের এটা প্রমাণ করতে বলছে, এটা খুবই সহজ, জাস্ট গুণ করে দিবা। দেখো জাস্ট কি করে দিব আমরা, জাস্ট আমরা ফার্স্ট লাইনে যেটা করছি দেখো গুণ করে দিয়েছি, ঠিক আছে? এটা যখন প্রমাণ করতে হবে আমাদের যে লেফট সাইড এটার সাথে দেখো এখানে আচ্ছা ওরা গুণ না করে যেটা করছে ডিরেক্ট এ প্লাস এ সমান কি লিখছে, এ লিখছে, আর এ তো থেকে গেল, তাদেরকে গুণ করে এ হয়। সো খুবই ছোট্ট একটা জিনিস আর কি। এরপরে আমাদের বলছে এখানে দেখো কে এর মান লিখো এবং সরল করো, কে এর মান লিখো এবং সরল করো। ভাইয়া মানে আমাদের যে একটা সত্যক সারণী, সেই সত্যক সারণী থেকে ইকুয়েশন বের করতে হয়। তোমরা আমার যদি লেকচার 4 করো, এটা একটু লিখে নিও, আমার লেকচার 4-এ আমি খুব সময় নিয়ে সত্যক সারণী থেকে কিভাবে ইকুয়েশন বের করতে হয় এটা শিখিয়েছি। এখন একটু করে বলে দিচ্ছি। দেখো একটা সত্যক সারণী থেকে যদি ইকুয়েশন বের করতে চাও, একটা সত্যক সারণীতে যতগুলা আউটপুট থাকে ততগুলা হয় ইকুয়েশন। একটা সত্যক সারণীতে যতগুলা আউটপুট থাকে ততগুলা কি হয় কথা বলো, ইকুয়েশন হয়। আমাদের এখানে একটা আউটপুট বলে একটা কি পেয়েছি, ইকুয়েশন পেয়েছি। এখন আমরা ইকুয়েশনে লিখবো কি জানো, ইকুয়েশনে লিখবো আউটপুটে 1 আসার কারণ। ইকুয়েশনে কি লিখবো বলো, আউটপুটে 1 আসার কারণ। তাহলে তোমাকে কয়টা কারণ লিখতে হচ্ছে বলো, 3টা কারণ লিখতে হচ্ছে। কয়টা কারণ লিখতে হচ্ছে, 3টা কারণ লিখতে হচ্ছে। আমার কথা কি বুঝতে পেরেছো? আমরা কয়টা কারণ লিখবো এখানে, 3টা কারণ। এখন এই কারণগুলোর মাঝে কেন প্লাস থাকে, প্লাস থাকার পেছনে কারণ হচ্ছে যে দেখো আমার আউটপুটে বা আমার কেতে 1 কি এর এই কারণেও আসতে পারে, আবার কি এইটাও আসতে পারে, এইটাতেও আসতে পারে, আবার কি এই দুইটার জন্য আসতে পারে, এই দুইটার জন্য আসতে পারে, আবার কি সবার জন্য তো আসতে পারে। মেন কথা হচ্ছে আমাদের কেতে 1 এর জন্য ওর জন্য, মানে যে কারোর জন্যই হইতে পারে। মানে ধরো তুমি বুঝো, আমি হ্যাঁ বললেও হবে, তুমি বললেও হবে, সে বললে হবে। এটাকে কোন গেট সাপোর্ট করে, অর গেট। এই জন্য আমরা সবসময় কী দিই বলতো, অর দিই বা প্লাস দিই। আর এটা মনে রাখতে পারো, চাইলে মুখস্থ করতে পারো, যার ইকুয়েশন লিখবা তার কলামে যতগুলা 1 থাকবে ততগুলাটার মাঝে অলওয়েজ কি থাকবে, প্লাস থাকবে। এটা চাইলে মুখস্থ করতে পারো। আর আসল কাহিনী হচ্ছে ওই যে তোমার যতগুলা 1 ততগুলা কারণ, আর হচ্ছে কি মানে এর জন্য 1 আসতে পারে, ওর জন্য আসতে পারে, ওর জন্য আসতে পারে। এই জন্য হচ্ছে কি আমরা কি লিখবো বলো, প্লাস লিখবো। এখন আমরা প্রথম এই যে এই 1টা আসার কারণটা একটু লিখি। এই 1টা আসার কারণ হচ্ছে কি বলতো,
যখন a এর মান 0 এবং কি বলো b এর মান 0। এখন দেখো তুমি কিন্তু বলতে পারবে না যে a এর মান 0 এর জন্য এটা আসছে, বলতে পারবা? কেন বলতে পারবা না? কারণ দেখো এখানে এর মান 0 ছিল, তখন কিন্তু আসে নাই। আবার তুমি বলতে পারবে না যে ভাই শুধু হচ্ছে কি y এর মান 0 এর জন্য। এই ওয়ানটা কখন আসছে জানো? যখন x এর মান 0 এবং কি বলতো y এর মান 0। তার মানে এই যে আউটপুটে যে 1 আসছে এটার পেছনে কারণ হচ্ছে এরও একটা নির্দিষ্ট মান, এরও একটা নির্দিষ্ট মান। এই জন্য ইনপুটদের মধ্যে সবসময় কি সাইন থাকে বলো? গুণ সাইন থাকে, জানো না? এর একটা নির্দিষ্ট, এর একটা নির্দিষ্ট মান। এখন তুমি যার আসলে 0 পাবা তাকে কি করবা জানো? বার করবা। তাহলে আমরা x এর মান 0 পাওয়ার কারণে লিখছি x বার, y এর মান 0 পাওয়ার কারণে লিখছি কি y বার। আসল কাহিনী আবার এইটা না। আসল কাহিনী কি জানো? আসল কাহিনী হচ্ছে ভাই তুমি তো 1 পাবা, তাই না? 1 তোমাকে বানাইতে হবে। এখন তুমি x এর মান 0, y এর মানও 0 আছে, তো তুমি যদি x এর মানই নিয়ে নাও তাহলে তো 0 হয়ে গেল। এই জন্য x এর মান 0 থাকায় কি নিয়েছি? x বার, অ্যাজ আমরা এখান থেকে কি পাই? 1 পাই। y এর মান 0 থাকার কারণে এখান থেকেও কি নিয়েছি? y বার, অ্যাজ আমরা কি পাই? 1 পাই। 1 1 গুণ করলে কি হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। সেমভাবে দেখো আমরা এই 1টা আসার কারণটা যদি লিখতে চাই, তখন x এর মান যেহেতু ডিরেক্ট 1 আসছে তাই কি লিখবো? ডিরেক্ট। আর হচ্ছে y এর মান যেহেতু কি আছে? 0, এই জন্য বার। বুঝছো তো কাহিনী? আসল কাহিনী হচ্ছে x এর মান 1 বলে ডিরেক্ট x, আর y এর মান 0 বলে y কে বার করে নিয়েছে। মনোযোগ দিচ্ছ না। এরপরে দেখো ফাইনাল যে এই 1টা আসার কারণটা হচ্ছে এটা। তো যেহেতু দুইটাই 1 আছে এই জন্য আমরা ডিরেক্ট লিখে দিব, কথা বলো, xy লিখে দিব। বুঝছো? তাহলে এটা হচ্ছে আমাদের যে সত্যক সারণী, সেখান থেকে প্রাপ্ত ইকুয়েশন। দেন এটাকে সিম্পলিফাই করবা, খুবই সহজ সিম্পলিফাই। যেমন আমরা যেটা করতে পারি, লাস্টের দুইটা থেকে কমন নিতে পারি। লাস্টের দুইটা থেকে যখন তুমি x কমন নিবা হবে y বার প্লাস কি হবে বলো? y হবে। এবং এটা কিন্তু কি জানো তো? এটা হচ্ছে 1, তাহলে x বার y প্লাস x। দেখো এই যে একটা সিচুয়েশন তোমরা পেয়েছো, এটা আমি আর 1 লিখি নাই নতুন করে। এই যে একটা সিচুয়েশন পেয়েছো, আমাকে বলো কি করবে এখন? এটা কিন্তু শেষ না, এটা শেষ না। জোস, থ্যাংক ইউ। দেখো আমাদের বিভাজন উপপাদ্য গুণের ক্ষেত্রে একটা ছিল না, a প্লাস বিসি, সেটার মানে অ্যাকচুয়ালি a প্লাস বি ইন্টু কি a প্লাস সি। মাইন্ড করো না তোমরা, আমি ওকে তো পড়াইছি, ও হচ্ছে আসলে বাসাবোতে পড়তো এবং সোমবার 3টার ব্যাচে মোস্ট প্রবাবলি পড়তো, এরকমই একটা টাইম, রবি মঙ্গল। তো ও আসলে খুব বেশি পারতো না ক্লাসে, এবং অনেক কোশ্চেন করতো। তোমরা হয়তো যারা ওর ফ্রেন্ড চিনোই, অনেক কোশ্চেন করতো। বাট কোশ্চেনের তো একটা ইয়ে থাকে যে ধরো খুব সহজ জিনিস কোশ্চেন করতো, ঠিক আছে? তো আমার মানে কেমন, বাট আমি মানে পরে দেখলাম যে ও অ্যাকচুয়ালি খুব মানে চেঞ্জ হয়ে গেছে। ও দেখবে অনেক ভালো করবে, আমি বলে দিলাম অনেক ভালো করবে। এই কয়দিনও ভালো করে পড়ো, ভালো করবে ইনশাল্লাহ। তাহলে দেখো a প্লাস বিসি যেটা, সেটা কি বলো তো? a প্লাস বি ইন্টু a প্লাস সি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। আমি যখন এটা শিখিয়েছিলাম, এটা আমি তোমাদেরকে লেকচার 2-এ শিখিয়েছিলাম। তো দেখো এই কথা, এই জিনিসটা একটু মনে রাখবা। সেটা হচ্ছে যদি কখনো এমনই পাও, ধরো ম্যাথ করতে করতে a প্লাস বিসি পাইছো, সেটাকে তুমি যদি a প্লাস বি ইন্টু a প্লাস সি লিখো, কোনো লাভ নাই। এটা আরও জটিল হয়েছে, সহজ থেকে কি হয়েছে বলো? জটিল হয়েছে। কিন্তু তখন ইউজ করবা কখন জানো? যদি দেখো এই জিনিসের উল্টা এর মধ্যে আছে, সিঙ্গেল যে তার উল্টাটা এর মধ্যে আছে। যেমন দেখো, এই দেখো সিঙ্গেল যে তার উল্টা এখানে আছে না, এই জায়গায় অ্যাপ্লাই করলে সহজ হবে। কেমনে সহজ হয় দেখো? ওই উপপাদ্যটা অ্যাপ্লাই করলে এটা প্লাস এটা, তাহলে এক্স প্লাস এক্স বার, আরেকটা কি বলো তো? এক্স প্লাস ওয়াই। উল্টা করেও লিখতে পারতে, কোনো সমস্যা ছিল না। তো এক্স প্লাস এক্স বার মানে কিন্তু কি 1, তাহলে 1 ইন্টু এক্স প্লাস ওয়াই, যেটাকে আমরা কি বলতে পারি? এক্স প্লাস ওয়াই বলতে পারি। বুঝতে পেরেছ কেমনে কি? এক্স প্লাস ওয়াই তো হওয়ার কথা ছিল না। হ্যাঁ, আমি কি ভুল করছি কোথাও? দাঁড়াও তো, এই 1টা আসছে, হ্যাঁ এক্স প্লাস ওয়াই হবে, হতে পারে। কিন্তু কথা হচ্ছে মানে এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0, তখন তাহলে 1 কেমনে হয়? অর গেট তো এটা বলে না। অর গেট কি বলে যে এক্স এর, আচ্ছা আমি একটু দেখি। দেখো এটা হচ্ছে এক্স বার ওয়াই বার, ওকে জোস। এটা হচ্ছে এক্স ওয়াই বার, আর এটা হচ্ছে দুইটাই ডিরেক্ট, ওকে। দেন এই দুইটা থেকে যখন এক্স কমন নিয়েছি, ওয়াই বার প্লাস ওয়াই, যেটা কিন্তু আমাদের 1, সত্যি কথা। তো এখান থেকে একই তো ব্যাপার, এক্স প্লাস এইটাই এই লাইনে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই জন্য আমি মানে খুব দ্বিধান্বিত হয়ে গিয়েছিলাম।
সো এরকম একটা কিউট জিনিস আসবে এক্স প্লাস ওয়াই বার, কারণ এটা কোনোভাবে এক্স প্লাস ওয়াই হইতে পারে না। এক্স প্লাস ওয়াই হইলে এখানে কি হইতে পারে না, 1 হইতে পারে না, কেননা 0 0 থেকে 1 হয় নাকি? যদি 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 এই জায়গায় হচ্ছে 0 আর এই জায়গায় 1 থাকতো তাহলে 100% কি আসতো জানো, এক্স প্লাস ওয়াই আসতো। এক্সট্রিমলি সরি আমি কই এরা করছে, আচ্ছা এই যে এটা করছে করে এমন একটা ইয়ে বের করে দিচ্ছে, ঠিক আছে তো, কোনো সমস্যা নাই তো? ওকে, এখন দেখো আমরা লাস্টের কোশ্চেনটা একটু দেখি। বলছে যে উদ্দীপকের চিত্র একটা আসলে আমাদের একটা, আচ্ছা উদ্দীপক চিত্র 1 এটা কোন গেট বলো তো? এক্স অর গেট, কোন গেট? এক্স অর, এটা এক্স অর, এটা হচ্ছে নর গেট, এটা হচ্ছে নর গেট, এটা হচ্ছে অর গেট, সামনে গোল্লা দিলে কি নর গেট। তাহলে নর গেট দিয়ে আমাদের কি বানাইতে বলছে, এক্স অর। আমি যেভাবে পড়িয়েছি তাতে করে লেকচার 4-এ আমি খুব ডিটেলসে তোমাদেরকে শিখিয়েছি কিভাবে নর গেট দিয়ে এক্স অর বানাইতে হয়। আমি লেকচার 4-এ 4টা কোশ্চেন শিখিয়ে থাকি। একটা হচ্ছে তোমার নর গেট দিয়ে এক্স অর, নর গেট দিয়ে এক্স নর, ন্যান্ড গেট দিয়ে এক্স অর, ন্যান্ড গেট দিয়ে কি এক্স নর, যেটা পরীক্ষায় খুব আসে। তো আমি তারপরে যদি তোমাদেরকে একটু বলতে চাই, যেহেতু আমাদের এটা হচ্ছে কি নর গেট এক্স অর বানাইতে হবে, তাহলে এ এক্স অর বি সমান কি বলো তো, এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার। দেন এটাকে আমরা একটু সিম্পলিফাই করব। নিয়ম ছিল মনে আছে তোমাদের, কি করতে হয় বলো তো, উপরে 2টা বার 1টা বার অ্যাপ্লাই করতে হয়। আমরা যেহেতু নর গেট দিয়ে এটা করব, সরি ভুল বলছি তো, আমরা যেহেতু নর গেট দিয়ে করব তাহলে আগে এই গুণটা সাইজ করব আর তারপরে কি এই গুণটা সাইজ করব। এই জন্য আমাদের যেটা করতে হবে, এখানে উপরে ডাবল বার, তারপরে কি সেমভাবে এখানে উপরে কি বলো ডাবল বার, এখানে উপরে কি বলো ডাবল বার, এরপরে 1টা বার অ্যাপ্লাই করতে হবে ফার্স্ট। তাহলে দেখো আমরা যদি এখানে 1টা বার অ্যাপ্লাই করি তাহলে এক্স বার ওয়াই যেটা তাদের মাঝে, এক্স বার ওয়াই যেটা তাদের মাঝে চিহ্ন চেঞ্জ, বার ডিস্ট্রিবিউট, উপরের বারটা থেকে গেল। সেমভাবে এটা দেখো, এই বারটাকে যখন ডি মর্গান অ্যাপ্লাই করবো না, তখন এক্স আর ওয়াই বারের মাঝে গুণটা প্লাস হয়ে গেছে, এই বারটাই 2 জায়গায় ডিস্ট্রিবিউট হয়েছে, উপরের বারটা থেকে গেছে। সো পেয়ে গেছি এক্স প্লাস ওয়াই বার হোল বার, আর এখানে পেয়ে গিয়েছি এক্স বার প্লাস ওয়াই হোল বার। শোনো আমি যেভাবে পড়াই তাতে করে আমি এভাবে বলেছিলাম যে তোমার ধরো তুমি যদি নর গেট দিয়ে অ্যান্ড বানাতে চাও, উপরে ডাবল বার 1টা বার অ্যাপ্লাই, হ্যাঁ। আবার হচ্ছে কি তোমার মানে নামে, মানে আমি একটু বলি, প্রথম কথা হচ্ছে আমি বলি যে নামের সাথে যদি নামের মিল থাকে, নামের সাথে নামের মিল থাকলে শুধু উপরে ডাবল বার কোনো বার অ্যাপ্লাই করবো না। নামের সাথে নামের মিল মানে কি জানো, তুমি ধরো ন্যান দিয়ে কি বানাচ্ছ বলো তো, ন্যান দিয়ে অ্যান্ড বানাচ্ছ। অ্যান্ড মানে কি, ধরো এইটা তুমি যদি ন্যান দিয়ে অ্যান্ড বানাচ্ছ মানে এটা বানাচ্ছ, তাহলে আমি বলি কি জানো, যে উপরে কি করবা ডাবল বার করবা, কিন্তু কোনোবার অ্যাপ্লাই করবা না। তারপরে একইভাবে নামের সাথে নামের মিল বলতে কি, নর গেট দিয়ে যখন কি বানাবো অর বানাবো, মনে করো এ প্লাস বি বানাচ্ছ, বুঝছো, নামের সাথে নামের মিল পেয়েছো না, নামের সাথে নামের মিল পেলে আমি বলেছি কি করবা, শুধু উপরে ডাবল বার করবা, কিন্তু কোনোবার কি করবে না অ্যাপ্লাই করবা না। কিন্তু যদি নামের সাথে নামের মিল না থাকে, লাইক তুমি বানাচ্ছ ন্যান দিয়ে কি বলো তো অর, ন্যান দিয়ে কি বানাচ্ছ অর, নামের সাথে নামের তো মিল নাই, মানে এটা যদি বানাও তাহলে উপরে ডাবল বার করে 1টা বার কি করতে হয় বলো, 1টা বার ডি মর্গান সূত্র অ্যাপ্লাই করতে হয়। সেমভাবে নর গেট দিয়ে যদি অ্যান্ড বানাতে চাও, নর গেট দিয়ে অ্যান্ড, তাহলে উপরে ডাবল বার দিয়ে কী করতে হয়, 1টা বার দিয়ে ডি মর্গান সূত্র অ্যাপ্লাই করতে হয়। এটা আমি তোমাদেরকে শিখিয়েছিলাম আর বলেছিলাম একই সাথে যদি নামের সাথে নামের মিল এবং নামের সাথে নামের মিল নাই এমন পাও, তাহলে নামের সাথে নামের মিল না থাকা পার্টটা আগে করতে হয়। যেমন আমাদের এই যে ইকুয়েশনটা, হ্যাঁ আমরা কী দিয়ে বানাতে এসেছি, নর দিয়ে, তাহলে নামের সাথে নামের মিল নাই কোথায় বলো তো, অ্যান্ডে না, তাহলে আগে এই দুইটাকে সাইজ করছি, এই দুইটাকে সাইজ করে আমরা এই পর্যায়ে আসছি। ফাইনালি দেখো আমাদের কিন্তু এই জায়গায় কিন্তু এইটার এটার মাঝে কি আছে বলো, প্লাস আছে। বলো তো নর গেট দিয়ে যেহেতু অর বানাবো এখন, তাহলে কি করতে হবে, উপরে ডাবল বার দিব কিন্তু কোনোবার অ্যাপ্লাই করব না। এটা হচ্ছে সিম্পলিফাইড ফর্ম, এটা হচ্ছে কি দেখো সিম্পলিফাইড ফর্ম। দেন সার্কিটটা আঁকছে খুবই জটিলভাবে আঁকছে আর কি, ঠিক আছে। এটা তোমরা ওই যে ওই ক্লাসটা করো, মানে এই কোশ্চেনগুলা, মানে আমি একটা পুরো ক্লাস জুড়েই খালি এই 4টা কোশ্চেন পড়াই। আমার যেহেতু তোমরা নতুন, আমি জানি না তোমাদের অ্যাকচুয়ালি এইটার কত দূর, হ্যাঁ। যদি আমি এখন এই 4টা কোশ্চেনই দেখাতে চাই 1 ঘন্টা লেগে যাবে আর কি, হ্যাঁ। তো আমার রেগুলার ক্লাসটা আমি দিয়ে দিব, যদি প্রয়োজন বোধ করো এটা একটু দেখে নিবা আর কি। আমি বলে দিলাম লেকচার 4-এ আছে, তোমরা একটু লিখে নিও, লেকচার 4-এ আছে 4টা কোশ্চেনই। একটা হচ্ছে ন্যান দিয়ে এক্স অর, ন্যান দিয়ে এক্স নর,
নট দিয়ে এক্স অর নট দিয়ে এক্স নট। খুবই গুরুত্বপূর্ণ 4টা কোশ্চেন কিন্তু। ওকে, এরপরে আমরা কুমিল্লা বোর্ড 24-এ কিন্তু 3.2 থেকে কিছু পাইনি, ঠিক আছে। কুমিল্লা বোর্ড 24-এর এইটা পেয়েছি, এই যে মানে বরাবরই নাম্বার সিস্টেম আর ডিজিটাল ডিভাইস থেকে 2টা কোশ্চেন আসে। প্রথম কোশ্চেনটা হচ্ছে কি ডিকোডার, তাই না? ডিকোডার এনকোডারের বিপরীত। এনকোডার কি করে? এনকোডার হচ্ছে একটা সমবায়ী সার্কিট যেটা আসলে আমাদের ডেটাকে সিগন্যালে রূপান্তর করে। এ কি করে? সিগন্যালকে ডেটাতে। এখানে হয়তো সমবায় আচ্ছা বলেছে, তাহলে বলা হচ্ছে ডিকোডার হচ্ছে এক ধরনের সমবায় ডিজিটাল বর্তনী যা কম্পিউটারের যান্ত্রিক ভাষাকে মানুষের বোধগম্য। এটাও ঠিক আছে। আবার আমি যেভাবে বলি তাতে করে যে সমবায় ডিজিটাল সার্কিট কোনো সিগন্যালকে ডেটাতে রূপান্তর করে তাকে আমরা কি বলি বলো? তাকে আমরা ডিকোডার বলি। এরপরে বলছে বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয়, ব্যাখ্যা করো। আসলেই তো এক না। বাইনারি যোগ যেটা, বাইনারি যোগের ক্ষেত্রে আমাদের লজিক কি? বাইনারি যোগের ক্ষেত্রে আবার কিসের লজিক? মানে কাহিনী হচ্ছে বাইনারি, আচ্ছা দেখি কি বলছে। বলছে 1 + 1 = 10 হলো হচ্ছে কি বাইনারি যোগ। আর আচ্ছা বাইনারিতে জাস্ট 2টা কি থাকে? অঙ্ক থাকে, সংখ্যা থাকে না, অঙ্ক থাকে। ভুল লিখছে, ফলে একের সাথে এক যোগ করলে পাওয়া যায় হচ্ছে, আচ্ছা ওকে। আর বুলিয়ান যোগের ক্ষেত্রে আমরা যখন এটা যোগ করবো 1 পাবো। এটার পেছনে কারণ হচ্ছে অন্তত একটা 1 থাকলে আউটপুটে 1 হয়। আচ্ছা, তো বাইনারি যোগ আর বুলিয়ান যোগের ক্ষেত্রে তুমি এই যে 1 + 1 যেটা, এটা একটু এক্সপ্লেন করে দিয়ে শেষ করে দিতে পারো। তো বুলিয়ান যোগের ক্ষেত্রে আমরা যখন 2টা 1 পেয়েছি, এই 1কে যোগ করে তো কত হচ্ছে? 10 হচ্ছে আর কি, ঠিক আছে। কিন্তু বুলিয়ান যোগের ক্ষেত্রে 1 + 1 = 1 হয়, কেননা বুলিয়ান যোগের লজিক হচ্ছে যে ইনপুটে অন্তত একটা 1 থাকলে আউটপুটে কি হয়ে যায়? 1 হয়ে যায়। ওকে, এরপরে আমাদের বলছে একের এই যে এফ এর মানটা সরল করতে। ফার্স্টে এফ এর মানটা যদি বের করতে চাও তাহলে এ দেখো, এটা কোন গেট বলো তো? বলো, নর গেট। এটা নট গেট, এটাও কি নর গেট। তাহলে এই জায়গায় আমরা কি পাচ্ছি? আমি একটু বড় করব। এই জায়গায় আমরা কি পাচ্ছি বলো তো? এই জায়গায় আমরা পাচ্ছি হচ্ছে এখান থেকে আসছে এ, এখান থেকে আসছে বি, তাহলে a + b হোল বার। আর এই জায়গায় তাহলে কি পাচ্ছি? ওই জায়গার যে a + b হোল বার আর এই জায়গার যে a বার, তাদের মধ্যে যোগ করে বার, এটা পাচ্ছি। তো উপরের বারটা যদি অ্যাপ্লাই করে দাও তাহলে a + b হোল বার এইটা, আর এই যে এটা, তাদের মাঝে চিহ্ন চেঞ্জ, বার ডিস্ট্রিবিউট। সো পেয়ে যাচ্ছি a + b × a। বলো তো এই লাইন থেকে এই লাইন আমি ভুল লিখেছি। কি ভুল লিখেছি বলো? এই লাইন থেকে এই লাইন ভুল লিখেছি, ব্র্যাকেট দিতেই হবে। শোনো, যখন এই যে বার আছে না, বার মানে মিন করে যে ওইটা একটা টার্ম, এটা আরেকটা টার্ম, কিন্তু যখন বারটা চলে গেছে তখন অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, না হলে এটা মিন করে যে কি বলো তো? এর সাথে বি এর গুণ। তাহলে এখান থেকে পাচ্ছি a × a + b × কি বলো? a। তাহলে এটা পাচ্ছি কত? a, আর এটা হচ্ছে কি ba। এত কাহিনী। আবার এখান থেকে যদি আমরা a কমন নিতে চাই তাহলে 1 + b পাচ্ছি। তো ফাইনালি কি পাবো বলো? a পাবো। ঠিক আছে, ওকে। এখন দেখো আমরা পরের যে কোশ্চেন সেটা একটু দেখার চেষ্টা করি। বলছে উদ্দীপকে 2 নং চিত্রের এক্স এর মানকে শুধুমাত্র নর গেটের সাহায্যে। ভাই আসলে আমাদের নর গেট এবং ন্যান্ড গেট দিয়ে যে কোনো কিছুই আসতে পারে। ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে যে কোনো সার্কিটই আসতে পারে, যেমন এটা তো বোর্ড কোশ্চেনই দেখেছ। সো আমরা এটাকে যদি একটু ফার্স্টে যদি এক্স এর মানটা বের করতে চাই, ভাইয়া এই জায়গায় পি আর কিউকে যখন কি গেট বলো তো? এটা এক্সঅর করা হয়েছে, তখন কি পাবো? পাবো হচ্ছে p/q + p/q বার, ঠিক আছে তো? আর এখানে আমরা কি পেয়েছি বলো তো? পি আর কিউকে অর করা হয়েছে, তাহলে কি p + q। তাহলে ফাইনালি এক্স এর মান কি জানো তো? ফাইনালি এক্স এর মান হইতেছে p/q + p/q বার প্লাস p + q। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। ওকে, এই দুইটা আর ওই দুইটা থেকে কমন নেওয়া যায়। তাহলে আমি এখানে তো জায়গা নেই, কী করা? জায়গা বানানো যায় কেমনে? অনেক বেশি জুম করে জায়গা বানানো যায়। ওকে, তাহলে আমরা এইটার সাথে এই দেখো, এটার সাথে এটা আমি লাইন গ্যাপ দিচ্ছি আর কি। এটার সাথে এইটাকে, হ্যাঁ, এই ফার্স্ট অ্যান্ড লাস্টের মধ্যে কিউ কমন নিলে হবে p বার + 1, আর সেকেন্ড থার্ডের মধ্যে p কমন নিলে হবে q বার + 1। বুঝে ফেলছো কি হবে? আসলে হবে আসলে p + q হবে, কেননা এটা 1 ওইটা 1। তাহলে এইটা আমাদের কোন গেট দিয়ে বানাইতে বলছে? পড়ছিলা?
নর দিয়ে। এখন দেখো যে আমি যেমনে কথা বলি তাতে করে এই যে এটা কি অর, নর গেট দিয়ে অর কেমনে মানে উপরে ডাবল বার কোনোবার অ্যাপ্লাই করব না। তাহলে আমরা যেটা করব উপরে ডাবল বার দিব, কোনোবার অ্যাপ্লাই করব না। এখন দেখো সার্কিট আঁকার ব্যাপারে আমাদের ধরো পি থাকলো, এই যে এইটার মধ্যে পি আছে, এটার মধ্যে কিউ আছে, নো নিড পি বার নো নিড কিউ বার। তাহলে পি প্লাস কিউ, এই বারটা মনে করো নাই, এই বারটা না থাকলে কি করতাম, পি আর কিউ এর মধ্যে কি করতাম, নর করতাম, নর হয়ে যেত কি বলতো পি প্লাস কিউ হোল বার। আর তাকে আরেকবার কি করতে হবে এখন, নট। কিভাবে করবা, 2 ভাগে ভাগ করে নরে পাঠালেই আমাদের এখানে আরেকটা বার চলে আসবে। বুঝতে পেরেছ? এই জিনিসটা যদি একটু কম বুঝো, যে এই ব্যাপারটা একটু যদি কম বুঝো, তাহলে তুমি আমার লেকচার 3 করলে খুব ক্লিয়ারলি বুঝতে পারবা। আমি লেকচার 3-তে ওই যে ন্যান্ড গেট আর নর গেটের যে ইউনিভার্সালিটি সেটা প্রমাণ করেছি, বা সার্বজনীনতাটা প্রমাণ করে দেখিয়েছি। কোনটা ছিলাম আমরা? ওকে, যশোর বোর্ডের কোশ্চেন মানেই কঠিন। তাহলে এখন আমরা আসছি যশোর বোর্ডের এই কোশ্চেনটা। তো দেখো এখানে প্রথমে বলছে কতে হচ্ছে কি কাউন্টার কি। শোনো ভাইয়া, কাউন্টার, রেজিস্টার, ফ্লিপ ফ্লপ, এখান থেকে শুধু সংজ্ঞা পড়ে যাবা, আর কিছু পড়বা না। যদি চলেও আসে লিখবা না, ঠিক আছে? কাউন্টারের সংজ্ঞা, ফ্লিপ ফ্লপের সংজ্ঞা, আর কিসের সংজ্ঞা বলছি, রেজিস্টার। ফ্লিপ ফ্লপের সঙ্গে কি, ফ্লিপ ফ্লপ হচ্ছে এক ধরনের অস্থায়ী মেমোরি যা একটা বিটকে অনির্দিষ্ট সময়ের জন্য সংরক্ষণ করতে পারে। সো আমি এভাবে বলছিলাম যে ফ্লিপ ফ্লপের সঙ্গে কি বলছিলাম, ফ্লিপ ফ্লপ এক ধরনের মেমোরি উপাদান যা একটা বিটকে অনির্দিষ্ট সময়ের জন্য সংরক্ষণ করতে পারে। আর রেজিস্টার হচ্ছে এক ধরনের মেমোরি উপাদান যা একগুচ্ছ ফ্লিপ ফ্লপ ও কিছু লজিক গেট দিয়ে গঠিত, যা এন সংখ্যক ফ্লিপ ফ্লপের জন্য এন সংখ্যক বিট সংরক্ষণ করতে পারে। তার মানে আমাদের রেজিস্টারে মূলত ফ্লিপ ফ্লপ থাকে, যতগুলা ফ্লিপ ফ্লপ থাকবে তুমি ওই রেজিস্টার দিয়ে ততগুলা কি করতে পারবা, বিট স্টোর করতে পারবা। তোমার রেজিস্টারের মধ্যে যতগুলা ফ্লিপ ফ্লপ তুমি ততগুলা কি বিট স্টোর করতে পারবা। আর কাউন্টার একটা সিকোয়েন্সিয়াল সার্কিট, যেটা আসলে কি করতে পারে, গণনা করতে পারে। আই থিঙ্ক এখানে কাউন্টারের সিকোয়েন্সিয়াল সার্কিট এটা নাও বলতে পারে। আচ্ছা, বলছে কাউন্টার হলো একটা সিকোয়েন্সিয়াল সার্কিট যা বলবা যে যা কি করতে পারে, যা গণনা করতে পারে। এইসব কোনো পালস টালস বলার দরকার নেই। শোনো, সিকোয়েন্সিয়াল সার্কিটের পেছনে কারণ হচ্ছে এখানে আমাদের অ্যাকচুয়ালি যে ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়, তো এই জন্য আর কি, বুঝছো? যদি আমাদের কোনো সার্কিটে অনলি কিছু ইনপুট থাকে, কিছু আউটপুট থাকে, এবং অনলি ব্যবহার হয় লজিক গেট, আর কিছুই না, শুধু লজিক গেট, সেটাকে বলা হয় সমবায়ী সার্কিট। আর যদি আমাদের এখানে কিছু ইনপুট থেকে কিছু আউটপুটে রূপান্তর হয়েছে এবং লজিক গেটের সাথে সাথে ফ্লিপ ফ্লপ, যেটাকে মেমোরি উপাদান বলে, এটা যদি ইউজ হয় সেটাকে বলা হয় সিকোয়েন্সিয়াল সার্কিট। তাহলে আমাদের কাউন্টারটা ফ্লিপ ফ্লপের সিকোয়েন্সিয়ালের মধ্যে পড়ছে। এখন বলছে ন্যান্ড গেটের সকল ইনপুট, দেখি এটা বলতে পারো কিনা বলো। বলছে ন্যান্ড গেটের সকল ইনপুট একই হইলে ইহা একটি মৌলিক গেটে রূপান্তরিত হয়। দেখি কে পারো। ন্যান্ড গেটের সকল ইনপুট একই হইলে এটা একটা মৌলিক গেটে রূপান্তরিত হয়। এটা লেকচার 4 থেকে লেকচার 3-তে পড়াইছিলাম। না, হয় নাই, নট হবে। তোমাদের তো ইয়া ভালো, আমি তোমাদের জন্য অনেক নেমে নেমে পড়াচ্ছি, না হলে এখন আরও 4টা সিকিউ সলভ হয়ে যেত। সরি, আমি তো শিওর। আচ্ছা, আমরা 8টা থেকে শুরু করি, ঠিক আছে? 8টা থেকে করবো না 9টা থেকে করবো? হ্যাঁ, তুমি থাকবা এখন? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা কিন্তু নেক্সট দিন পরীক্ষা দিব এই চ্যাপ্টারের উপরে, ঠিক আছে? এখন আমার প্ল্যান বলি, এভাবে তো একটা চ্যাপ্টার শেষ হচ্ছে, এরপরে আবার 2টা করে চ্যাপ্টার হবে আবার, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফিজ। 9টা? ওকে, দেখো 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 বলছে ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে ইহা একটি মৌলিক গেট। মানে এটা একটা কি গেট বলো ভাইয়া, এটা একটা কি গেট বলো? ন্যান্ড গেট না? ইহার সকল ইনপুট একই হইলে, ইহার সকল ইনপুট একই হইলে, মনে করো 2টা ইনপুটই কি একই জিনিস, এরকম কিছু মিন করতেছে। ন্যান্ড গেটের সকল ইনপুট কি একই হইলে, ইনপুট দুইটা কি একই হইলে, এটা কি মিন করতেছে বলো? এই জায়গায় কি আছে এ, এই জায়গায়ও কি আছে এ। ন্যান্ড কি করে? ন্যান্ড হচ্ছে অ্যান্ড করে নট করে। ন্যান্ড কি করে বলো? অ্যান্ড করে নট করে। তাহলে এ ইন্টু এ মান কি? তাহলে দেখো এবার পেয়েছি, বুঝতে পেরেছো? ন্যান্ড গেটের সকল ইনপুট একই হইলে সেটা আসলে কি করে,
যদি এরা এখানে আঁকা আঁকি না করে ওগুলাই বলছে, অ্যান্ডই তো বলবে, আর কি বলবে, সরি মানে নটই তো বলবে, কিন্তু ওরা হচ্ছে লেখালেখি করে এখানে আনসার করেছে আর কি, লেখালেখি করে আনসার করেছে, কিন্তু আমরা আসলে একটু ছবিও আঁকবে একটু ভালো হবে আর কি, বুঝতে পেরেছি? যে মানে বলছে যে সকল ইনপুট এক হইলে যে এইটা এই যে এটা হয়। তো আচ্ছা দেখো বলছে ন্যান্ড গেট হচ্ছে এক ধরনের হচ্ছে ইউনিভার্সাল গেট। ওকে, ওরা প্রথমে যেটা বলছে যে ইনপুট ধরো একটা যদি এ হয়, এ দেখো একটা যদি এ হয় আর একটা যদি বি হয়, সেক্ষেত্রে আউটপুট হবে কি এ বি হোল বার। কিন্তু যদি সকল ইনপুট একই হয় তখন আমার মানে এরা খুব জটিল করে করে লিখছে, বাট আমরা আরও সুন্দর করে এটা বুঝতে পেরেছি। এরপরে দেখো বলছে আমাদের এখানে সরলকৃত মান বের করতে বলছে, শুধু সরল ও না না এটা কি দৃশ্যকল্প এক, আচ্ছা এটার কি করতে বলছে, তারা সরলকরণ করে মান বের করতে বলছে। তো এটা যদি তুমি সরল করে মান বের করতে চাও, এ দেখো এটাই তো, তাই না? এটা যদি আমরা সরল করে মান বের করতে চাই, আমরা যেটা করেছি, ওরা যেটা করেছে সেটা হচ্ছে এটার সাথে এই যে এটাকে একসাথে করছে, কজ এখানে তারা হচ্ছে কিউ আর কমন নিতে চাই, এটাকে একসাথে করেছে কেন, আই থিঙ্ক তারা হচ্ছে কিউ বার এবং আর কে কমন নিতে চায়, বুঝতে পেরেছ? তাহলে এইটার সাথে এটাকে একসাথে করা হয়েছে, এটার সাথে এটাকে একসাথে করা হয়েছে। তো কিউ আর কমন নিলে পি প্লাস পি বার, এখানে কিউ আর কমন নিলে পি প্লাস পি বার, পি প্লাস পি বার মানে উইনো যে কি হয় 1 হয়। সো এইটা আর এটা কি এটা, দেন তারা আর যখন কমন নিয়েছে এটা, সো ফাইনালি আর পেয়ে গেছে। এরপরে তারা যেটা বলছে সেটা হচ্ছে দৃশ্যকল্প 2 এর আউটপুট যেই গেটের সাথে সদৃশপূর্ণ তার ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। আমার এটা সিম্পলিফায়ারের দরকার নেই, আই নো এটা এক্স অর বা এক্স নর হবে, আর কিছুই হবে না, কেননা এই কোশ্চেনটা খুব আসে এক্স অর বা এক্স নর কি দিয়ে, ন্যান্ড বা নট দিয়ে বাস্তবায়ন। সো আমি সিম্পলিফাই না করে ওরা যেহেতু বলছে কি একটা গেটের সাথে সাদৃশ্যপূর্ণ তার ন্যান্ড গেট দিয়ে, এবং এটা অ্যাকচুয়ালি আমি যতদূর জানি এটা হবে আসলে এক্স নর। কী হবে বলো? এক্স নর হবে। দেখো আমি দেখাই দিচ্ছি, এই জায়গায় কি আছে জানো, এ দেখো এক্স আর ওয়াই। শোনো, মানে মেন কথা হচ্ছে এক্স অর আর এক্স নরের যে কাহিনী দুইটাই তো এমনই থাকে, এক্স অরে একবার এর উপরে বার একবার ওর উপরে বার, এটা কি এক্স অর, আর এক্স নরে একবার দুইটার উপরে বার আর একবার কি কারোর উপরে বার নেই। আমি কি দেখে বুঝছি জানো, এই দেখো এটা এক্স এটা ওয়াই, এই জন্য কি এটা ওই যে এই পার্ট, আর এটা এর বার এটা ওর বার, তার মানে কি এটা এই যে এই পার্ট, বুঝতে পেরেছ? আর এই কোশ্চেনগুলো কিন্তু আমি আগে একটাও সিম্পলিফাই মানে করে দেখাইনি কাউকে। তাহলে এটা হচ্ছে এক্স এবং ওয়াইকে, তাহলে কি এক্স ওয়াই হচ্ছে, আর এখানে কি দুইটারই বার, তাহলে এরকম কিছু পাচ্ছি। তো ফাইনালি পি সমান কি পেয়েছি, এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মানে এক্স বার প্লাস ওয়াই বার, যেটা আসলে কি এক্স নর। এখন এটাকে তো বানাইতে পারবা, এটাকে কোন গেট দিয়ে বানাইতে বলছে, ন্যান্ড গেট দিয়ে বানাইতে বলছে। সো ন্যান্ড গেট দিয়ে বানানোর জন্য শুধু উপরে ডাবল বার দিয়ে একটা বার অ্যাপ্লাই করলেই কিন্তু হয়ে যাবে, দেন সার্কিটটাকে ফেলবে আর কি। ঠিক আছে, এটা ভালো করে দেখার জন্য আমার লেকচার 4-এ যাবে, আমার লেকচার 4-এ এটা আমি খুব ডিটেলসে তোমাদেরকে শিখিয়েছি। এই যে ওরা হচ্ছে আচ্ছা ওরা হচ্ছে প্রথমে দেখো ইকুয়েশনটা বের করছে, করে দেখো তারা যেটা করছে, দেখছো উপরে ডাবল বার দিয়ে একটা বার অ্যাপ্লাই করছে, তারপরে সার্কিটটা আঁকছে আর কি। ঠিক আছে, ওকে। এরপরে আগে আমাকে বলো এটা কি, এটা বলো দৃশ্যকল্প 3 কি বলো? হাফ অ্যাডার। দেখো আমি 4টা যে সার্কিট আছে একটু বলে দিই। একটা হচ্ছে 2 ইনপুট 2 আউটপুট, এটা হাফ অ্যাডার। 3 ইনপুট 2 আউটপুট হচ্ছে ফুল অ্যাডার। যদি থাকে এরকম যে 3টা ইনপুট 8টা আউটপুট 8টা মনে করো 8টা দিছি, তাহলে কি হবে, এটা ভুল বলে। এনকোডার এনে কনভার্ট করে, এনকোডার কি করে, এনে কনভার্ট করে। যদি 8টা ইনপুট হয় এবং 3টা আউটপুট হয়, সেটা হচ্ছে এনকোডার এনে কনভার্ট করে, আর ডিকোডার 2 টু দি পাওয়ার এনে কনভার্ট করে। মনে রাখবে এনকোডার এনে কনভার্ট করে। তাহলে আমাদের কথা হচ্ছে প্রথমে বলছে এনকোডার কি পারবা, যে সমবায়ী ডিজিটাল সার্কিট যেটাকে সিগন্যালে রূপান্তর করে তাকে আমরা কি বলি, এনকোডার বলি। এরপরে বলছে 1 প্লাস এটা সমান কত, 1 প্রমাণ করো। তো তুমি এখানে বলবা যে এটা তো একটা বুলিয়ানের কি মৌলিক উপপাদ্য, দেন তুমি এটা সত্যক সারণীর সাহায্যেও প্রমাণ করে দিতে পারবা। যে আমাদের দেখো কি রাখা হয়েছে, এই যে এর মান এ আর 1, তো এর মান 0 ধরা হয়েছে একবার, এর মান কত 1 ধরা হয়েছে একবার, তো আউটপুটে দেখা যাচ্ছে অলওয়েজ কি হচ্ছে 1 হচ্ছে। তাই আর এটাকে আমি যেভাবে করি সেভাবে করতে পারবা। তোমরা বলবা যে এখানে আমাদের যে লেফট সাইড সেখানে কি
এর মানটা যদি 0 ধরা হয় তাহলে কি হবে 1 + 0 মানে কি 1, এর মানটা যদি 1 ধরি তাহলে কি হবে 1 + 1 তার মানে 1। তো দেখা যাবে বলবা যে দেখা যাচ্ছে যে এখানে এর মান আমি 0 1 যাই ধরি না কেন অলওয়েজ আউটপুট কি হয় 1 হয়, দ্যাটস ওয়াই এটা কি হবে 1 হবে। এরপর বলছি চিত্র 1 এবং 2 এর সমন্বিত সার্কিটটা যোগের সার্কিটকে প্রতিনিধিত্ব করে ব্যাখ্যা করো। কি বুঝলা বলো? হাফ অ্যাডার, হাফ অ্যাডারের সাম মূলত হচ্ছে কি এক্সর, আর হাফ অ্যাডারের ক্যারি মূলত কি বলতো অ্যান্ড গেট। তার মানে এই দুইটাইতে লাগে। তো তোমাকে এখানে যেটা করতে হবে ডিরেক্ট হাফ অ্যাডার বাস্তবায়ন করতে হবে। হাফ অ্যাডার বাস্তবায়ন করার পরে তুমি এই ফাইনালি বলবা যে দেখা গিয়েছে যে এখানে সাম বানাতে আমাদের এখানের 2 নম্বর সার্কিট 2 নম্বর গেটটা, আর ক্যারি বানাতে এটা। ওরা জানি না কীভাবে করছে, ওরা হচ্ছে হ্যাঁ ইমপ্লিমেন্ট করছে, সব কিছু ইমপ্লিমেন্ট করার পরে দেন তারা হয়তো বলছে যে এখানে হচ্ছে কি দেখো হাফ অ্যাডারের এক্সর এবং অ্যান্ড গেটটা লাগে। এরপরে 3টি ইনপুটের ক্ষেত্রে চিত্র 2 এর সার্কিট বিশ্লেষণ করো। কি বুঝলা কোশ্চেন বলো? 3টা ইনপুটের ক্ষেত্রে চিত্র 3 এর সার্কিট বিশ্লেষণ করো। কোশ্চেনই ধরতে পারো না। ফুল অ্যাডার তোরে বাবা বুঝছি তো, 3 ইনপুট মানে তো ফুল অ্যাডার, কিন্তু এটাই তো হওয়ার কথা, কিন্তু ওরা তো ফুল অ্যাডার বাস্তবায়ন করছে মনে হলো না। হ্যাঁ তাই তো করছে, একটু বুঝো কোশ্চেনটা। বলছে 3 ইনপুটের ক্ষেত্রে চিত্র 3 এর সার্কিট বিশ্লেষণ করো। শুধু ফুল অ্যাডারই না, মানে জাস্ট ওরা বলতে যাচ্ছে এখানে যদি 2 ইনপুট না হয় কয় ইনপুট হয় 3 ইনপুট হয়, তাহলে এটা এক্সপ্লেন করো। যদি এমন বলতো যে 3 ইনপুটের ক্ষেত্রে না যদি বলতো 3 ইনপুটের ক্ষেত্রে চিত্র 3 এর ব্যবহারের মাধ্যমে করা যায় তাহলে কি বলতে পারতাম হাফ অ্যাডার ফুল অ্যাডার। ওরা জাস্ট আসলে বলতে যাচ্ছে এই যে আমাদের 3 নম্বর যে চিত্র এটা কি একটা হাফ অ্যাডার, এটা তো একটা হাফ অ্যাডার না। তো বলছে 3 ইনপুটের ক্ষেত্রে এই সার্কিটটা এক্সপ্লেন করতে, মানে এখানে জাস্ট ইনপুট 3টা হলে কি হতো, ইনপুট 3টা হলে কি হয়ে যেত ফুল অ্যাডার। তাহলে ফুল অ্যাডার ইমপ্লিমেন্ট করলেই হচ্ছে, ঠিক আছে? তাহলে ফুল অ্যাডার ইমপ্লিমেন্ট করে দিবা, পারবা তো? ওকে। এরপরে আপেল টাপেল দরকার নেই, এখানে এনকোডারের সংজ্ঞা তো আমরা পারবো। আচ্ছা এবার এটা বরিশাল ভিত্তিক, এটা হচ্ছে ওই যে নাম্বার সিস্টেম থেকে আসছে। এরপর বলছে 4 ইনপুট বিশিষ্ট অর গেট বাস্তবায়নে কয়টা নর গেট লাগে বলো? চার হোক 14 হোক উত্তর সেম হবে। এবার বলো 4 হোক 2 হোক 3 হোক 5 হোক, 4-এর জায়গায় যদি 2 ইনপুট বিশিষ্ট অর গেটের ক্ষেত্রেও নর গেট কয়টা লাগে? একই উত্তর 2টা লাগবে, 2টা। মানে এই যে এইটা শিখিয়েছিলাম না তোমাদেরকে যে আমরা যখন মানে নর গেট দিয়ে অর বানাইতাম, তখন আমাদের কি এমন ছিল না যে প্রথমে এ বিকে আমরা একসাথে করে হচ্ছে নরে পাঠাইতাম, তারপরে যা পাইতাম একসাথে করে কি নরে পাঠাইলেই হয়ে যেত। লাইক এই জায়গায় আছে a+b হোল বার, দেন হচ্ছে এই জায়গায় অ্যাকচুয়ালি কী হয়ে যেত জানো, উপরে আরেকটা বার চলে আসতো, সো a+b পেয়ে যেতাম। এই জিনিসটাই তো 4টা ইনপুট 14টা ইনপুট ম্যাটার করবে না। ধরো a b c d 4টা না, তো 4টাকে তারা কি করছে, ধরো একসাথে কিসে পাঠিয়েছি নরে, সেটাকে আবার 2 ভাগে ভাগ করে নরে পাঠাইলে কী হয়ে যাবে বলো তো a+b+c+d হয়ে যাবে। মানে তুমি যদি অর করতে চাও তাহলে আসলে কয়টা গেট লাগবে? 2টা। বিজোড় টিজোড় কোনো কিছুই ম্যাটার করে না, 3 ইনপুট থাকলেও সেম আসবে। এ বি সি একসাথে করে কিসে পাঠিয়েছি প্রথমে নরে, কি হবে বলো? a+b+c হোল বার, তাদেরকে 2 ভাগে ভাগ করে নরে পাঠাইলে কি হবে? a+b+c হোল বার যেটা ছিল আরেকটা বার চলে আসবে, মানে a+b+c। অলওয়েজ 2টা গেটই লাগবে। কয়টা গেট? 2টা গেট। যে এটাই দেখছো, এই দেখো কয়টা গেট লাগবে? অলওয়েজ 2টা গেট লাগবে। যদি ভালো কোশ্চেন করছো, যদি এন গেট দিয়েও ন্যান্ড বানাইতে বলতো 2টাই লাগতো, ঠিক আছে? এটা ভালো করে বুঝতে চাইলে লেকচার 3 করতে হবে, 3। ওকে। এরপরে বলছে যে চিত্র 1-এর যে আউটপুট, চিত্র 1 এটার হচ্ছে আউটপুটের সত্যক সারণী বানাইতে বলছে। এটার আউটপুটের কি সত্যক সারণী বের করতে বলছে। তো প্রথমে এটার আউটপুটটা একটু বলো কি হবে। এই জায়গায় কি আছে বলো তো? এই জায়গায় a ইন্টু
বি বার হোল বার, নেন না এটা। এবার এটা কি হবে, এ বার ইন্টু বি হোল বার। এক্স এর মান, এটা কি গেট তুমি বলো তো, এটা কি গেট? ইয়েস, তাহলে এটা আসছে কি এ বি হোল বার প্লাস এ বার বি হোল বার, এটাই তো। এটা এক্স বার বা এক্স মান, এটা আমাদের দরকার আছে কোনো? আমাদের কি বলছে, এটার সত্য সারণী করতে বলছে, তো সত্য সারণী করে দিব। একটা কলামে কাকে রাখবো, এ কে, একটা কলামে বি কে রাখবো, একটা কলামে এ বারকে রাখবো, একটা কলামে বি বারকে রাখবো। তারপরে এইটুকু বানাবো আগে, মানে না এইটুকুর আগে গুণ বানিয়ে নিবা আগে, এ বি বার বানাবা আগে, তারপরে বানাবা এ বি বার হোল বার, তারপরে আবার কি বানাবা এ বার বি বানাবা, তারপরে বানাবা ওইটা লাস্টে আবার কি টোটালটা। তবে আই থিঙ্ক আমাদের হচ্ছে ইয়াতে কি বলে, আই থিঙ্ক আমাদের বইতে মনে হয় এইটার পরে এটা থাকবে আর কি, ঠিক আছে? তুমি এত লেট করে কেন? ওকে, বুঝতে পেরেছো এটা? আচ্ছা, দেন নেক্সট কোশ্চেনটা একটু দেখার চেষ্টা করি আমরা। এটা কই, কোশ্চেন কই, কোশ্চেন কই? এগুলা কোন জায়গায় কোশ্চেন এগুলার? এই যে গ, এই গয় কোশ্চেন কই? খ পেজ মিসিং নাকি? 61 62 তো আছে। এই যে কোশ্চেনটা আর কি, বুঝছো? এই কোশ্চেনটা এটাই না তো, কই? ও এখানে, ওকে। ইবিসিডি কোড, এটা কিন্তু নাম্বার সিস্টেম থেকে আসছে, 3+3+3, এটা নাম্বার সিস্টেম থেকে আসছে। চিত্র 2 কোন ধরনের গেট বলা যায়, ব্যাখ্যা করো। এখন গতে যদি আসে এই কোশ্চেনটা যে চিত্র 2 কোন ধরনের গেট, কিভাবে উত্তর করবা বলো? সার্বজনীনতা প্রমাণ করবে। এটা ছবিটা দেখে আমার কাছে নর লেগেছে, যদি এটা স্ট্রেইট হইতো তাহলে কি হয়ে যেত, ন্যান্ড হয়ে যেত আর কি। তাহলে এটা হচ্ছে ন্যান্ড, এটা হচ্ছে নর, আর এটা হচ্ছে এক্স নর। এখন বলছে চিত্র 2 কী ধরনের গেট। এই কোশ্চেনটা যেহেতু করেছে গতে, আমরা বলবো যে এটা একটা সার্বজনীন গেট এবং তার সার্বজনীনতা প্রমাণ করতে হবে। তার মানে বেসিক যে 3টা গেট, এই 3টা গেট এটাকে দিয়ে বানিয়ে দেখাতে হবে। তার মানে এটাও কিন্তু লেকচার 3 লিখে নিতে পারো, খুবই গুরুত্বপূর্ণ। লেকচার 3 এবং 4 থেকে দেখছো অহরহ কোশ্চেন আসতেছে, লেকচার 4 থেকে বেশি আসতেছে, তাই না? ওই যে তোমার ন্যান্ড গেট দিয়ে এক্স অর, ন্যান্ড গেট দিয়ে এক্স নট, এটা। তাহলে এটা আমরা সার্বজনীনতা প্রমাণ করছে আসলে এখানে, বুঝছো? কই সেই ঘোড়ার ডিমটা, এই যে সার্বজনীনতা প্রমাণ করছে আর কি। এই যে এটা কিন্তু আমি তোমাদেরকে শিখাইছি, দেখো নট, নট দিয়ে নট, নট দিয়ে অর, আরেকটা কি নট দিয়ে অ্যান্ড, ঠিক আছে? ওকে, এরপরে বলছে শুধুমাত্র চিত্র 1-এর গেট দ্বারা চিত্র 3, এটা কি লেকচার 4। তার মানে এটা কোন গেট দিয়ে কোন গেট, বুঝছো? এটা ন্যান্ড গেট দিয়ে এক্স নর। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, দেখছো কতবার এই কোশ্চেনটা আসছে। সো তোমরা সামনে পাবাই পাবা, তোমাদের মানে পরীক্ষায় এটা আসার চান্স অনেক হাই, অ্যাটলিস্ট 2টা-3টা বোর্ডে আসবে। কেননা দেখো আমরা খালি 24 সলভ করতেছি, 24-এর মধ্যে আমরা কয়বার পাইছি, এটা 3-4টা পাইছি। তার মানে কি আমাদের অনেক বোর্ডে এই কোশ্চেনটা আসে কিন্তু। আচ্ছা, এরপরে দিনাজপুর বোর্ড, এটা আসলে যে ইয়ে থেকে আসছে, তো এটা খুব বেশি গুরুত্বপূর্ণ দরকার নেই। তারপর আমি একটু যতটুকু দরকার আছে বলি। প্রথমে বলছে রেজিস্টার ও মেমোরি এক নয়, ব্যাখ্যা করো। ঠিক আছে, দেখো আমাদের এখানে যেটা বলছে যে রেজিস্টার হচ্ছে একগুচ্ছ ফ্লিপফ্লপ ও লজিক গেটের সমন্বয়ে গঠিত সার্কিট, যা অস্থায়ী মেমোরি হিসেবে কাজ করে। অর্থাৎ রেজিস্টার ফ্লিপফ্লপের পরিমাণের উপর নির্ভর করে কতগুলা বিট মানে সংরক্ষণ করবে সেটা। অপরদিক থেকে মেমোরি হলো এমন একটা ডিভাইস যেখানে যে কোনো তথ্য বা বিট স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। অতএব মেমোরি মানে একটা হচ্ছে আসলে আমাদের রেজিস্টারটা কি অস্থায়ী, মানে তোমার যে মানে এটা হচ্ছে ওই যে একটা ভোলাটাইল আর একটা হচ্ছে নন ভোলাটাইল না, তার রেজিস্টার হচ্ছে কি ভোলাটাইল, আর হচ্ছে আমাদের যে মেমোরি সেটা হচ্ছে কি নন ভোলাটাইল। মনে রাখবা ভোলাটাইল ভুলে যায়, মানে অস্থায়ী, বুঝতে পেরেছো? ভোলাটাইল কী হয় বলো, ভুলে যায়। ওকে, এরপরে যেটা বলছে যে
চিত্র গজেট মানে এই কোশ্চেন, এটা তো আসলে একটা কি বলতো, এটা আসলে একটা কাউন্টার। তো কাউন্টারটা আমরা স্কিপ করব, আমি রিকোয়েস্ট করতেছি বাদ দিয়ে দেবা। কাউন্টার ফ্লিপ রেজিস্টার থেকে কোশ্চেন আসলে উত্তর করার দরকার নেই। আর এমনিতেই এখনকার সিলেবাসে কাউন্টার রেজিস্টারকে বাদ দিয়েই দিছে, হ্যাঁ। সো কোশ্চেন মোস্ট প্রবাবলি এটার হবে না আর কি। আর তোমরা এটা আমি তোমাদেরকে আশ্বস্ত করতে চাই, আইসিটি কোশ্চেন বোর্ড পরীক্ষার সহজ হবে। কেননা আমাদের আইসিটিটাকে 4th সাবজেক্ট বানিয়ে দেওয়ার একটা প্ল্যান করেছিল। তো সো তোমাদের মানে এই যে কিছুদিন আগে এটা নিয়ে কিন্তু খুব একটা হয়েছিল, আন্দোলন করছিল। তো আমি এটার মধ্যে ছিলাম কিন্তু। তো আমি জানি ও সব টিচারদেরই এখন এটাই যে আমাদের আইসিটিতে ফেল কম করে, এটা দেখানোর জন্য কোশ্চেন সহজ হবে। এটা আমি একদম গোপন খবর জানাচ্ছি এবং ট্রু খবর। তোমরা দেখবা কোশ্চেন হার্ড হবে না, ঠিক আছে? কোশ্চেন খুব বেশি হার্ড হবে না, কারণ আইসিটিতে ফেল করাতে চাচ্ছে না। কেননা সাবজেক্টটা এমনিতেই ঝুঁকির মধ্যে আছে, যদি বেশি ফেল করে তখন বলবে যে এটা তো আর্টস কমার্সের দরকারই নেই, সো বাদ দিয়ে দিবে। এই জন্য কোশ্চেন সহজ করবে, বুঝতে পেরেছ? এরপরে বলছে উদ্দীপকের 2 নম্বর চিত্র, বলো এটা কি? এটা হচ্ছে ফুল অ্যাডার। তাহলে এটা তোমাকে ইমপ্লিমেন্ট করতে বলছে। বলো তো কোন গেট দিয়ে ইমপ্লিমেন্ট করবা, মানে কীভাবে করবা? ফুল অ্যাডার তো আমরা মৌলিক গেট দিয়ে করতে পারি, আবার ইকুয়েশন সিম্পলিফাই করে করতে পারি। কী দিয়ে করবে এটা? আমাদের কিন্তু মৌলিক গেটের কথা বলে নাই, তাহলে আমাদের ইকুয়েশন সিম্পলিফাই করে এক্সঅর দিয়ে করতে হবে। এক্সঅর, এ দেখো এক্সঅর দিয়ে তারা করছে। দেখো এটা হচ্ছে এক্সঅর। সার্কিট আঁকে নাই ওরা পচারা? সার্কিটটা এঁকে দিবা অবশ্যই, হ্যাঁ। যেহেতু আমাদেরকে বলছে, ওরাও বলছে যে কি সত্যক সারণী আর কি করতে, সমীকরণ। তাহলে ওরা হচ্ছে ফার্স্টে সত্যক সারণী কই, সত্যক সারণী, সত্যক সারণী থেকে ইকুয়েশন বের করে যে সিম্পলিফাই করছে, বুঝতে পেরেছ? এটা হচ্ছে সামের ইকুয়েশনটা, সামেরটা কি করছে প্রথম দুইটা, এটা তো পারো। আর ক্যারি আউটেরটাও যে করার মতো, যে দুইটা এক্সট্রা কি যুক্ত করছে বলো, এবিসি যুক্ত করছে, করে সরল করছে আর কি। কোশ্চেন আছে? ওকে। এরপরে আমাদের যে কোশ্চেনটা সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 24-এর কোশ্চেন। এটা কেউ চেনো? এটা কেউ চেনো? এটা কি বলতো? এটা আসলে হাফ অ্যাডার না, এটা আসলে বাইনারি অ্যাডার। এটা হচ্ছে বাইনারি অ্যাডার, যে বাইনারি অ্যাডারটা 3 বিটের 2টা নাম্বারকে যোগ করছে, 3 বিটের 2টা নাম্বারকে যোগ করছে। আমি এটা তোমাদেরকে শিখিয়েছিলাম, তোমাদের এই ক্লাসে করাইছি কিনা জানি না, করাইছিলাম মানে রিভিশন ক্লাসে করাইছি মনে হয়। আর রেগুলার ক্লাসে আমি তোমাদেরকে যখন ফুল অ্যাডার পড়াই তখন এটা শিখিয়ে থাকি। তো মূলত এইটা একটা হচ্ছে হাফ অ্যাডার, এটা একটা কি বলো, এটা একটা হাফ অ্যাডার, কিন্তু এই দুইটা ফুল অ্যাডার। এখানে 2টা নাম্বারকে যোগ করা হয়েছে। 2টা নাম্বার বলতে ধরো তুমি যদি 2টা নাম্বারকে এমন করে ধরো যে ধরো A1 A2 আর A3, নিচেরটাকে যদি B1 B2 আর B3 ধরো, তাহলে এদের যোগ করার জন্য দেখো এখানে দেওয়া হবে কাকে, আমি অন্য কালার ব্যবহার করি। এখানে ধরো দিয়েছি আমরা কি A1 আর B1কে, এখানে দিব A2 আর কাকে, A2 আর B2কে এখানে দিব, A2 আর B2 রে বাবা, A2 আর B2কে এখানে দিব, A3 আর কি B3কে। তো এদেরকে যোগ করে প্রথমে পাবে কি বলতো সাম 1, এখানে যাবে ক্যারি 1, এখান থেকে যোগ করে সাম 2, এদেরকে যোগ করে সাম 3, ক্যারি 3 এখানে যায়, ওখানে যায় না কিন্তু। তো এদেরকে যোগ করে সাম 1 পাবে, আর ক্যারি 1টা এখানে চলে যাবে। এদেরকে যোগ করে সাম 2 পাবে, ক্যারি 2টা এখানে যাবে, এখানে যোগ করে সাম 3, ক্যারি 3। সো কথা হচ্ছে প্রথমে বলছে মৌলিক উপপাদ্য কি, হ্যাঁ মৌলিক উপপাদ্য কি দেখো বলছে বুলিয়ান উপপাদ্যে ব্যবহৃত মৌলিক সূত্রগুলোকে একত্রে মৌলিক উপপাদ্য বলে। দোস্ত বুলিয়ান উপপাদ্যে ব্যবহৃত মৌলিক সূত্রগুলোকে মৌলিক উপপাদ্য বলে। অনেক উপকার হলো। বলছে বুলিয়ান চলক ও প্রোগ্রামিং চলক এক নয়। বুলিয়ান চলক আর প্রোগ্রামিং চলক এক নয় কেন বলা হচ্ছে জানো? কেননা বুলিয়ান চলক যেগুলো আছে এদের মান 0 আর 1 বাদে অন্য কিছু হতে পারে না, কিন্তু প্রোগ্রামিং চলক মানে চ্যাপ্টার 5-এর ওখানে একটা চলকের মান, এটাই বলছে বুলিয়ান চলকের মান কি শুধু 0 আর 1 হতে পারে, বুঝছো? কিন্তু প্রোগ্রামিং চলকে যে কোনো মান হতে পারে। এই জন্য বলেছে দুইটা কি নাই বলো, এক নয়। কত টাইপের কোশ্চেন তোমরা মিলাই নিও, তোমাদের HSC 25-এ কোশ্চেন সহজ হবে। যদি কঠিন হয় আমার মানে যা ইচ্ছা বললো, আমি জানি এটা, আমি তো জানি, আমি তো একদম ইন্টারনাল টিমের সাথে যুক্ত ছিলাম আর কি। মানে এটা যখন শুনছি এই আন্দোলনের ডাকে দিয়েছি আমি, এরকম একটা ব্যাপার। তবে এটা এত বেশি আমি
ইয়ে করি নাই। আমি একবার পোস্ট দিছিলাম, দেখছো কিনা জানি না, তুমি জানো দিবা, ওই যে মানে আইসিটি টিচার যারা যারা, তো একদম সব কলেজে ধরো হলি ক্রস এটা সেটা, তোমাদের ভিকারুনিসা টিচাররা এতে বেশি ইনভলভ হয় না আর কি। ওনারা হচ্ছে মানে কেমন যেন মানে একটু যে সামনে একটু আসবে, একটু ভালো ভালো মানে এদিকে ধরো নটরডেম হলি ক্রস সবাই খুব আগাইছে, কিন্তু ভিকারুনিসা টিচাররা মানে চুপচাপ মিটিংয়ে থাকে, কিন্তু কেউ মানে যদি কিছু বলতে বলা হয় আনমিউট করে না। জুম মিটিং করছি আমরা অনেক, তো ওনারা কেউ আনমিউট করতো না আর কি। তোমাদের রুবিনা আপাও ছিল, তারপরে তোমাদের এই যে কি স্যার রাব্বানি স্যার ছিল, তারপরে আরও কি একটা ম্যাম আছে, তারপরে যে বড় একটা ইয়ে ম্যামও ছিল, কি বলে এটা, কি একটা ম্যাম, না না একটু জামিলা মিস। ওকে, দেখো A1 এর নির্দেশিত ডিভাইসটা নর গেট দে। ভাই এই কোশ্চেনটা অস্থির কঠিন কোশ্চেন, এবং মানে আমার জন্য তো কঠিন লাগছে না, তোমাদের জন্য কঠিন লাগার কথা না, কজ আমি এগুলো শিখাইছি আর কি। তো প্রথম কথা এটা তো এক্স, এটা কি বুঝছো, হাফ অ্যাডার বুঝছো, হাফ অ্যাডার কী দিয়ে বানাইতে বলছে, নর গেট দে। এখন আমি এত ডিটেলসে মানে দেখাই, পোলাপাইন অনেকে রাগ করে যে ভাই এত এই হলে তো দরকার আছে। দেখো তাইলে এই যে হাফ অ্যাডার কী দিয়ে বানাইতে বলছে, নর গেট দে, এটা কি আমরা কি সিলেবাসের বাইরে আমরা শিখছি না এটা? আমি নর গেট 4 ভাবে শিখাইছি, নর গেট 4 সরি হাফ অ্যাডের 4 ভাবে শিখাইছি। একটা হচ্ছে মৌলিক গেট দিয়ে, একটা হচ্ছে কিছু না বললে নর গেট দিয়ে, আবার কি ন্যান গেট দিয়ে। এখানে নর গেট দিয়ে হাফ অ্যাডার বানাইতে বলছে। তার মানে আমাদের যে হাফ অ্যাডার সেই হাফ অ্যাডারের সাম কিন্তু এক্স আর বি আসলে, আর ক্যারিটা কি বলো তো এ বি। তার মানে এটা অ্যাকচুয়ালি অনেকটা এরকম কিছু একটা। তো এইটাকে তুমি নর দিয়ে সাইজ করবে, এটাকেও কি নর দিয়ে করে দেন আঁকতে হবে আর কি। আমি একটু দেখাই, এখানে দেখলে তোমরা অবাক হয়ে যাবা, এবং এরকম একটা কোশ্চেন পরীক্ষা আসলে লাইফ শেষ। এই যে হাফ অ্যাডার, এরপর নর গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য এই যে সামের ইকুয়েশন সাইজ, ক্যারির ইকুয়েশন সাইজ, দেন সার্কিট। মানে গতে যদি এটা হয়, আমি জাস্ট ওয়েট করছি যে তারা ঘতে কি বলতে পারে এটার জন্য। ও ঘরটায় জোস একটা কোশ্চেন, আমি এটাও তোমাদেরকে দেখাইছি, দুইটা নাম্বারকে যোগ করে দেখাইছি। বলছে 13, 15 সংখ্যা দুইটি যোগ করতে উদ্দীপকের ডিভাইসটার সক্ষমতা আসলে নাই, সক্ষমতা বিশ্লেষণপূর্বক প্রয়োজনীয় ডিভাইসটি অঙ্কন করে সার্কিট আঁকো। শোনো এই জায়গায় মানে দেখো তো ধরতে পারো কিনা তোমরা, সক্ষমতা নাই বললাম কেন বলো? এটা কোনো ব্যাপার না, বাইনারি করবো, পারলে তাকে একটা মন থেকে দোয়া দিয়ে দিব, পারবা? পারবা না? হ্যাঁ বলো। কাহিনী হচ্ছে এই নাম্বারগুলোকে এক্সপ্রেস করতে 4 বিট লাগে। 13 বাইনারি হচ্ছে, দেখো আমার দিকে দেখো, 8 4 2 1, এটা হচ্ছে 13 বাইনারি। 15 বাইনারি হচ্ছে এটা। তো এইটার এমনি যোগ করা যাবে না। তো নতুন সার্কিট উইলবে এমন যে ধরো একটা হাফ অ্যাডার আর 3টা কি বলো ফুল অ্যাডার। তো এটা হবে A1, এটা A1 লিখছে, ওকে লিখুক, A2 A3 A1 A2 এগুলো আমি সাজেস্ট করি না, আমি সাজেস্ট করে ডিরেক্ট লিখে দিবা এখানে কি আছে, বুঝছো? এটা লিখে দিবা একটা কি বলো তো হাফ অ্যাডার। আচ্ছা A1ই মনে হয় ওরা উত্তরে করবে, লিখি A1 A2 A3 A4। তাহলে এ দেখো বাবারা কথা বলো না প্লিজ। তাহলে এখানে হচ্ছে 2টা ইনপুট, এটা এখানে এটা আমি তোমাদেরকে দেখাইছি, এটাও আমি তোমাদেরকে দেখাইছি। তাহলে এই জায়গায় পাঠিয়ে দিবা 1 1, মানে এই 1 1, এখানে দিবা 0 1, এখানে দিবা 1 1, এখানে দিবা 1 1, দেন যোগ করে যা হয়। যেমন 2টা অঙ্কে যোগ করলে সাম 0 ক্যারি 1, 2টা অঙ্কে যোগ করলে সাম 0 ক্যারি 1, 3টা অঙ্কে যোগ করলে সাম 1 ক্যারি 1, 3টা, এটা হচ্ছে উত্তর। এভাবে যোগ করে কম্পিউটার আর কি। হ্যাঁ আচ্ছা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, এরা তো করবে অবশ্যই। এ দেখো কথা হচ্ছে, কথা বলো না বাবারা। দেখো দেখো 13 বাইনারি হচ্ছে এটা, দেখা যাচ্ছে? এই দেখো 13 ডেসিমালের বাইনারি হচ্ছে এটা, 15 ডেসিমালের বাইনারি হচ্ছে এটা।
দেন আমাদের এই সার্কিটটা লাগছে, কেন ওইটা লাগে না, ওইটা হচ্ছে না, ওটা তো 3 বিট সক্ষমতা হচ্ছিল, আর আমাদের দরকার কি 4 বিট। দ্যাটস একটা এক্সট্রা কি অ্যাড করা হয়েছে, ফুল অ্যাডার। বুঝতে পেরেছ? কম্পিউটার তো এক্স্যাক্ট এভাবেই যোগ করে, হাফ অ্যাডার খালি 3টা বিট যোগ করতে, সরি হাফ অ্যাডার শুধু 2টা বিট যোগ করতে পারে, ফুল অ্যাডার 3টা বিট যোগ করতে পারে, কিন্তু 2টা নাম্বারকে যোগ করতে আমাদের লাগে কি বাইনারি অ্যাডার। এটা একটা বাইনারি অ্যাডার, 4 বিটের বাইনারি অ্যাডার, এটা সক্ষমতা হচ্ছে সর্বোচ্চ 4টা বিটের যোগ করতে পারবে। তো আমরা দেখো এটা একটা হাফ অ্যাডার যার ইনপুট 2টা, এটা একটা ফুল অ্যাডার যার ইনপুট এই পাশ থেকে 2টা আর এর ক্যারি একটা, এটা একটা ফুল অ্যাডার যার ইনপুট এই 2টা আর এখান থেকে একটা ক্যারি। তো আমরা এই দেখো এই 1 1 এখানে দিয়ে দিছি, বুঝতে পেরেছ? এই 1 0 এখানে দিয়ে দিছি, তারপরে এই 1 1 মানে এই যে থার্ড 1 1 এখানে দিছি, আর এই 1 1টা কই দিছি এখানে। দেন এই 2টাকে বাইনারি যোগ করছে, এটা বাইনারি যোগ করে কি সাম 0 ক্যারি 1, এই 3টাকে বাইনারি যোগ করে সাম 0 ক্যারি 1, এই 3টাকে বাইনারি যোগ করে সাম 1 ক্যারি 1, এই 3টাকে যোগ করে সাম 1 ক্যারি 1। বুঝতে পেরেছ? কোনো কোশ্চেন? অবশ্যই সর্বডানে কি হাফ অ্যাডার। আমরা যখন 2টা বাইনারি নাম্বারের মধ্যে যোগ করি, অলওয়েজ এখানে লাগে কি হাফ অ্যাডার, আর এখানে সব লাগবে কি ফুল অ্যাডার। বুঝতে পেরেছ? ওকে, ময়মনসিং বোর্ড স্যালুট ভাই, কি বানাইছে এটা। দাঁড়াইলাম, বল আবার বলো। এই দুইটা কোন দুইটা? এটা হচ্ছে 15 বাইনারি, এটা হচ্ছে 13 বাইনারি। এই যে নাম্বার দিছে না ওরা, ওইটার বাইনারিগুলা। ঠিক আছে? তুমি কি নতুন? অনেক আগে একটু চ্যালেঞ্জ লাগতেছে আর কি। তারপরে পরে কি কোথাও করছো আবার? পরে কোথাও করছো কোর্স? ওটা করলো কি বলবো নাকি? করলে করতে তো কি হয়েছে? কত স্টুডেন্ট আছে অন্য টিচারের কাছ থেকে আমার কাছে এসে আমার থেকে অন্য জায়গায় যাবেন, এটা খুবই নর্মাল। অনেক কারণে হচ্ছে এরকম সুইচিং হয়, এটার পেছনে মূল কারণ হচ্ছে স্টুডেন্টদের গাফিলতি। ধরো অনেক সময় ক্লাস করতে করতে হঠাৎ করে নাই হয়ে যায়, তো পরে দেখা যায় এখন তো অনেক টাকা বলা পায়নি আর কি, তো দেখা যায় আরে ভাই লজ্জায় যাবো না, অন্য জায়গায় আবার কোর্স কিনে। আবার আমি এত ডিটেলসে পড়ানো করেও পোলা পাইন দেখে অন্য জায়গায় যাওয়ার কোর্স কিনে, আর কি বলবো বলো? এই চ্যাপ্টার দেখে তো বুঝতেছে আমাদের এখানে একটা সিঙ্গেল কোশ্চেনও আমরা পড়াইনি এমন কিছু মানে আসবে, এটা পসিবলই না, সবই পড়েছি আমরা। ওকে, নেক্সট কোশ্চেন এই যে এটা হচ্ছে 23-এ চলে আসছে, মানে আমরা 24-এর কোশ্চেন সলভ করলাম। তোমাদের তো সমস্যা নেই, আমি 11টা পর্যন্ত দেখাতে পারি আর কি, আর যদি কারো সমস্যা হয় বের হয়ে চলে যাবা। ভাইয়া এই কোশ্চেনটা কি চিনো? এই কোশ্চেনটা কেউ চিনো? এটা হচ্ছে হাফ ফুল অ্যাডারের ক্যারির ইকুয়েশন। শোনো, ফুল অ্যাডারের ক্যারির ইকুয়েশনে সিঙ্গেল বার থাকে 3টা, আর একটা হচ্ছে বার থাকে না। আর ফুল অ্যাডারের সামের ইকুয়েশনে 2টা করে বার থাকে, আর একবার কারো বার থাকে না, এটা মনে রাখবা। প্রথমে কাউন্টার কি পারবো, বিসিডি ও বাইনারি এক নয় ব্যাখ্যা করে, এটা তো আমরা জানি বিসিডি ও বাইনারি এক নয়। এরপর বলছে উদ্দীপকের প্রদত্ত লজিক ফাংশনটার সত্যক সারণী তৈরি করতে বলছে, এটা তো বেশি সহজ। দেন এটাকে কি দিয়ে করতে বলছে বলো? নর গেট দিয়ে করতে বলছে। এটা কি দিয়ে করতে বলছে? নর গেট দিয়ে করতে বলছে। শোনো ভাইয়া, ন্যান গেট দিয়ে করতে বলছে। তো প্রথম কথা হচ্ছে এই ইকুয়েশনটাকে তুমি যখন সরল করতে থাকবা, প্রথম সরল আমি বলে দিই, প্রথম হচ্ছে 2টা এক্সট্রা এবিসিআই যুক্ত করতে হবে। এটা কিন্তু আমাদের একটা মুখস্থ ইকুয়েশন ছিল, আমাদের বইয়ের 2টা মুখস্থ ইকুয়েশনের মধ্যে একটা হচ্ছে এটা হচ্ছে মুখস্থ ইকুয়েশন। আমাদেরকে এটা সরল করতে হলে এই যে 3টা যে টুপিওয়ালা মাস্তান আছে, একটা টুপি ছাড়া মাস্তান, আমরা 2টা এবিসি যুক্ত করব। করার পরে যখন সাইজ করবা তুমি অ্যাকচুয়ালি পাবা হচ্ছে এবি প্লাস এসি প্লাস কি বিসি পাবা। এরপরে তোমার যেহেতু ন্যান গেট দিয়ে করতে বলছে, তার মানে কি তোমাকে আগে প্লাস সাইজ করতে হবে, উপরে ডাবল বার দিয়ে একটা বার অ্যাপ্লাই করতে হবে। সো দেখো আমি যা বলছি ওরা তাই করবে, তাছাড়া করা উচিত নয় কিছুই। এই যে প্রথমে দেখো এটা হচ্ছে কিসের ইকুয়েশন, এই যে মানে ওই ইকুয়েশনটার সিম্পলিফাইড ফর্ম হচ্ছে কি এটা। এরপরে তারা কি করছে, উপরে ডাবল বার দিয়ে যে অ্যাপ্লাই করছে, দেন সার্কিট আঁকছে। ঠিক আছে? আর তোমাদেরকেও টেস্ট পেপার কিনতে হবে, তোমাদের যাদের টেস্ট পেপার নেই অবশ্যই কিনবা, করে নিজেরা সলভ করবা, নিজেরা সলভ করে কোথাও যদি কোনো সমস্যা আমাকে দেখাবা। ঠিক আছে?
আর প্রিপারেশন একদম 100-এ 100 রাখবা। আর এখনকার এই প্রিপারেশন শুধু তোমার বোর্ড পরীক্ষার জন্য না, তোমার এখনকার প্রিপারেশন ভালো হলে অ্যাডমিশনে তুমি ভালো করবা, বুঝতে পেরেছো? এইচএসসি দিয়ে কেউ অ্যাডমিশনের প্রিপারেশন নিয়ে ভালো জায়গায় চান্স পাইছে, এটার আমার কোনো ইয়া নাই, বুঝছো? কোটিতে একটা থাকতে পারে, লাখে একটা থাকতে পারে, কিন্তু ভালো করতে হলে এখন থেকে সময় আছে কিন্তু অনেক। এই রামাদান তুমি কিন্তু ফাঁকি দিয়ে ইয়ে করবা না, কিন্তু একদম সিরিয়াসলি পড়ালেখা করবা, বুঝছো? কিসে দেয়া এইটা? ওকে, নেক্সট কোশ্চেন দেখো। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 23-এর কোশ্চেন। এনকোডার কি পারবা? বলছে ডি মর্গানের উপপাদ্য যৌক্তিক যোগ এবং যৌক্তিক গুণের মধ্যে বিনিময় সাধন করে। মানে ডি মর্গান হচ্ছে চিহ্ন চেঞ্জ করা ওস্তাদ। দেখো ভাইয়া, ধরো আমাদের যদি a প্লাস বির উপরে হোলবার থাকে, তাহলে কি এখানে এটা কি যোগ ছিল, সেটা কি হয়ে যাবে বলো তো? সেটার মাঝে গুণ চলে আসবে, এমন হয়ে যাবে। আবার যদি তোমার কি থাকে বলে এমন থাকে, ডি মর্গান অ্যাপ্লাই করলে কি হবে? মাঝে চিহ্ন চেঞ্জ বা ডিস্ট্রিবিউট। তো আমরা এখানে উত্তরটা কিভাবে লিখছি এটা একটু দেখো। উত্তরটা কিভাবে লিখছি দেখো। ওরে বাবা, ফরাসি গণিতবিদ ডি মর্গান সাহেব আমাদের বুলিয়ান অ্যালজেব্রাতে 2টা প্রয়োজনীয় সূত্র দিচ্ছেন, হ্যানত্যান ভুংচুং লেখার পরে বলছে যে প্রথম উপপাদ্য, যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক যোগের কমপ্লিমেন্ট হইল তাদের এটা। আচ্ছা পারবা। গয়ের কোশ্চেনটা বলছে কি উদ্দীপকের এক্স এর জন্য লজিক সমীকরণ, মানে লজিক মানে বাংলায় কি যোগ? আচ্ছা মানে আরে না, সত্যক সারণী না, মানে এটার জাস্ট ইকুয়েশনই বের করতে বলছে। এটার কোনো সরল টরল কিচ্ছু করতে পারে নাই। এটা আবার কেমন, মানে এইটা ফাইনালি বাবা বাবা ভালোই তো কঠিন লাগছে। করি আমরা একটু, তাহলে এটার ফার্স্ট ইকুয়েশনটা আমরা একটু বের করার ট্রাই করি, তোমরা আমাকে একটু হেল্প করো। তাহলে এই জায়গায় আমরা, আরে বাবা এখান থেকে আসতে হবে, ঠিক আছে? তাহলে এই জায়গায়, আচ্ছা এটাই আগে দেখি, এটা কি বলো? এ প্লাস সি বাবা, এ প্লাস সি, আর এটা হচ্ছে বি বার, বুঝতে পেরেছি? এটা কি বলো এখানে? হ্যাঁ, এখানে হবে এ প্লাস সি ইন্টু বি বার, এখানে হবে এইটার সাথে প্লাস হবে এ বারের, তাই না? তাহলে আগে লিখি এবার এ বার প্লাস এ প্লাস সি ইন্টু বি বার। এই জায়গায় যেটা হবে এখন কথা হচ্ছে শুধু একটা আসলে বার চলে আসবে, আর কিছুই হবে না, কেননা 2 ভাগে ভাগ করে ন্যান্ডে দিলে কি হয়? বার হয়। বাট আমি তোমাদেরকে সাজেস্ট করি যে তোমরা এখানে এসব না লিখে করো। কি করলাম? এ বার প্লাস এ প্লাস সি ইন্টু বি বার, যেটা এখানে আসছে। এবার সেম, অনেক বড় জিনিস। ওকে, আমি এখানে ফাইনালি লিখছি এক্স সমান কি, ঠিক আছে? দেখো এই জায়গায় কি আছে বলো? একই জিনিস কিন্তু 2 জায়গায় আছে। তাহলে এ বার প্লাস এ প্লাস সি ইন্টু কি বি বার, বুঝতে পেরেছো? এই জায়গাটাও কি সেম, মানে এ বার প্লাস এ প্লাস সি ইন্টু কি বি বার, এদের মধ্যে গুণ করে বার, এবং ফার্স্ট ব্র্যাকেট না দিলে ম্যাথ 100% ভুল। তাহলে এটা হচ্ছে এক্স এর মান, বুঝছো? ওরা এইটাই চাইছে, এটাই ওরা কি চাইছে, এটাই ওরা চাইছে, বুঝছো? এরপরে বলছে উদ্দীপকের বর্ণনিত ইনপুটে প্রাপ্ত, আচ্ছা কি কঠিন কঠিন কথাবার্তা বলছে। আচ্ছা এটা তো আমরা পারছি, এটা নিয়ে তো ডাউট নাই। আচ্ছা দেখি, ওরা এমন হতে পারে, আমি আগেই বলে রাখি, ওরা এমন হতে পারে যে ইয়ার না দেখিয়ে শুধু এটার উপর একটা বার দিয়ে বলছে এটা। তো আমরা দেখি ওরা কি বলছে আসলে। হ্যাঁ, ওরা ওই খালি একটা বার দিছে বাস, বাট আমি এটা সাজেস্ট করি না। তোমার যেহেতু এখানে 2 ভাগে ভাগ করছে, সরল টরল কিচ্ছু করার দরকার নেই, ওই যে আমি যেটা করছি না এটাই রাখবা। এরপরে দেখো, এরপরে ঘয়ের কোশ্চেনটা আমরা একটু কষ্ট করে পড়ার চেষ্টা করি। বলছে উদ্দীপকের বর্তনীর প্রদত্ত ইনপুট এবং প্রাপ্ত আউটপুটে অপরিবর্তিত রেখে একটিমাত্র, কি বুঝলা বলো? আমি বুঝে ফেলছি, দেখো তোমরা বুঝতে পারবে কিনা। মানে ইনপুট এ বি সি থাকবে, আউটপুট এই ঘোড়ার ডিমই থাকবে আর কি, বুঝছো? মানে এটুকু তো বাদ দিয়ে এটা করাই যায়। হ্যাঁ, তো আউটপুট ধরো এইটাই, তাহলে কি করতে বলছে?
মানে ন্যান্ড বা নর্থে বানাইতে বলছে, মানে সব গেট একই ইউজ করতে বলছে। বলছে যে উদ্দীপকের বর্তনীর প্রদত্ত ইনপুট এবং আউটপুট অপরিবর্তিত রেখে একটি মাত্র লজিক গেট দিয়ে, মানে ন্যান্ড বা নর গেট দিয়ে করা যায় না, ওই ন্যান্ড বা যে কোনোটা দিয়ে করতে পারবা। দেখো ওরা প্রথমত এই ইকুয়েশনটুকু বের করছে। এখন দেখো ঘয়ের উত্তর বলছে কি উদ্দীপকের বর্তনী রেখে ন্যান্ড দিয়ে তারা বাস্তবায়ন করে দেখাইছে, ন্যান্ড গেট দিয়ে তারা সার্কিটকে দেখাই দিছে। তারপরে ন্যান্ড গেট দিয়ে কত ঝামেলা আসে। এটাও কিন্তু একটা কঠিন কোশ্চেন। এটা কোন বোর্ড ছিল? রাজশাহী বোর্ড 23। এটার কঠিন কোশ্চেন বলতে এইটা শুধু কঠিন লাগছে, কিন্তু এইগুলা মানে এটা তো একদম হিবিজিবি মার্কা একটা কোশ্চেন। এটা শুধু ইকুয়েশন বের করে এটাও খুব বেশি ভ্যালিড না, একটু সরল করার কথা বলতে পারতো, ভালো হইতো, কিন্তু ঘয়ের কোশ্চেনটা মানে একটু কঠিন লাগলো। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 23-এর কোশ্চেন। এটা কিসের ইকুয়েশন বলো তো? দেখো তো এটা কোন সত্যক সারণী, কোন লজিক গেটের চিনো? বলো। 14% চার্জ আছে, বলো। এত সময় লাগলে এত সমস্যা। এক্স নর বিজোড় সংখ্যক 1 থাকলে এক্সর, মানে যদি বিজোড় সংখ্যক 1 মানে কি এখানে 1 এখানে 1 এই দুইটা শূন্য হলে কি এক্সর, তার উল্টা এই জন্য এক্স নর, মানে জোড় সংখ্যক 1। দেখো জোড় সংখ্যক 1 বলে 1, এটাও তো জোড় সংখ্যক 1। এটা যদিও ব্যাখ্যা দিছিলাম গত ক্লাসে, মনে আছে? তুমি যদি নতুন তোমাকে একটু বলি, মানে এটা কি বুঝছো যে জোড় সংখ্যক 1, এটা জোড় সংখ্যক 1 কি বুঝছো? এখানে তো 1 নাই, মানে 1 কয়টা আছে? কয়টা না, মানে নাই মানে কি জিরোটা, জিরোটা থাকা মানে কি জোড়টা থাকা না, তাহলে এখানে জোড় সংখ্যক 1 আছে, এই জন্য 1। মানে এক্স অরের লজিক হচ্ছে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুটে 1, আর এক্স নরের লজিক হচ্ছে জোড় সংখ্যক 1 থাকলে আউটপুটে 1। ওকে, বুঝতে পেরেছ? তাহলে এটা হচ্ছে, আর এটা কি বলো? এটা হচ্ছে ডিকোডার। n থেকে 2 টু দি পাওয়ার n হচ্ছে ডিকোডার, 2 টু দি পাওয়ার n থেকে n হচ্ছে এনকোডার। তাহলে অ্যাডার কি পারবো? পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার মান বের করতে কি প্রয়োজন বুঝিয়ে, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান বের করতে কি প্রয়োজন বুঝিয়ে লিখো। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে একটা সংখ্যার মান বের করতে কি প্রয়োজন হয়? জ্ঞান প্রয়োজন হয়। ওকে, বলছে ও বুঝছি কি বলছে, মানে ওই যে অঙ্কের নিজের সমান বেস বা ভিত্তি আর হচ্ছে স্থানীয় মান। বলছে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান বের করতে নিচের 3টা ডেটার প্রয়োজন হয়। একটা হচ্ছে কি অঙ্কগুলোর নিজের সমান, ভিত্তির মান, আর কি এটা স্থানীয় মান। এটা কোশ্চেন হইল কেন ছাগল। এবার বলছে উদ্দীপকের চিত্র 1 মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো। জোস কোশ্চেন তো। এটা কি বুঝলা? এক্সর মৌলিক গেট দিয়ে লেকচার 4 দেখবা, মৌলিক গেট দিয়ে এক্সর শিখাইছি আমি, এক্স নট শিখাইছি আমি। তাহলে এ দেখো এক্স নট যেটা, এটার ইকুয়েশন কিন্তু এমন হবে এ বার বি বার প্লাস কি এ বি হবে না। এটা মৌলিক গেট দেখতে গিয়ে এটা এ এটা বি, উই নিড এ বার, একে নট গেটের মধ্যে পাঠিয়ে এ বার, বিকে নট গেটের মধ্যে পাঠিয়ে কি বি বার। দেন এটুকু বানাবো কি এটার সাথে এটাকে অ্যান করব, হয়ে যাবে। আর এটা বানানোর জন্য এটা আর এটার মধ্যে কি করব অ্যান করব, হয়ে যাবে। ফাইনালি একসাথে করে অর করব, এটাই হবে আমাদের কি এটা। বুঝতে পেরেছো তুমি? আর বলছে উদ্দীপকে n এর মান 3 হইলে চিত্র 2 এরটা বাস্তবায়ন করো। সেম কোশ্চেন শিখছি আমরা। তাহলে এটা কি বলতো 3/8 ডিকোডার পারবা তো? ওকে, যশোর বোর্ড 23-এর ডিজিটাল ডিভাইসের কোশ্চেনটা অনেক হার্ড ছিল। হ্যাঁ, না তো মৌলিক গেট দিয়ে এক্স নর। কাউন্টারের মোড নাম্বার কি জানো? কোনো একটা কাউন্টার সর্বোচ্চ যতগুলো সংখ্যা গুনতে পারে তাকে সেই না কাউন্টারের মোড নাম্বার বা মডিউলাস বলে। মোড নাম্বার বা মডিউলাস, বুঝতে পেরেছো? একটা কাউন্টার মোড যতগুলো সংখ্যা গুনতে পারে তাকে তার কি বলে? মোড নাম্বার বা মডিউলাস বলে। এরপর বলছে দুইটা চলকের ক্ষেত্রে, মানে দুইটা ভ্যারিয়েবলের ক্ষেত্রে ডি মর্গানের ফার্স্ট থিওরামটা আমাদেরকে এক্সপ্লেন করতে বলছে। কি বুঝলা? দুই চলকের ক্ষেত্রে ডি মর্গানের প্রথম উপপাদ্য কোনটা?
যোগেরটা ডিমর্গানের প্রথম উপপাদ্য, গুণেরটা হচ্ছে ডিমর্গানের সেকেন্ড উপপাদ্য। তাহলে এই দুই চলকের ক্ষেত্রে ডিমর্গানের প্রথম উপপাদ্য হচ্ছে এটা, যেটা কিনা আমরা কি পাবো, এরকম পাবো। বুঝতে পেরেছ? এরপরে বলছে উদ্দীপকের বর্তনীতে ইনপুট সংখ্যা বৃদ্ধি করলে, এটা কি আছে আপাতত, হাফ অ্যাডার। এই যে অ্যারো দিয়ে আসছে দুইটা ইনপুট, আউটপুট দুইটা, তাহলে এটা কি হাফ অ্যাডার। হচ্ছে উদ্দীপকের বর্তনীতে একটি ইনপুট বৃদ্ধি করলে নতুন যে বর্তনী হয় তা পূর্বের বর্তনীতে বাস্তবায়ন করো। কি কোশ্চেন, কি কোশ্চেন? হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন, মানে এখন আছে কি হাফ অ্যাডার, ইনপুট একটা বেড়ে গেলে কি ফুল অ্যাডার। তাহলে বলছে এইটা দিয়ে ওইটা, তার মানে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তো এত কম বার আসছে, এটা দেখে খুব অবাক হচ্ছি। আমি তোমাদের কিন্তু এটা শিখাইছি, কিন্তু লাস্ট ক্লাসে শিখাইছি। এই যশোর বোর্ডের 23-এ কি 3টা কোশ্চেন আসছে এখান থেকে? এটাও তো 23 এই কোশ্চেনটা মর্মান্তিক কোশ্চেন। আচ্ছা, প্রথম এটা মিক্সড করছে আর কি, মিক্সড করছে। শোনো, এমন করো না, আমি বলে দিচ্ছি, এটা সহজ জিনিস, এত কঠিন কিছু না আসলে। প্রথম কথা হচ্ছে ক্লাউড কম্পিউটিং, তো আমরা জানি ক্লাউড কম্পিউটিং কি জানো? ক্লাউড কম্পিউটিং এক ধরনের কি বলো তো, যে ব্যবহারকারীকে 3 ধরনের সেবা দেয়, হার্ডওয়্যার সেবা, সফটওয়্যার সেবা আর কি নেটওয়ার্ক সেবা দেয়। ক্লাউড কম্পিউটিং এক ধরনের ইন্টারনেট সেবা। ক্লাউড কম্পিউটিং এক ধরনের কি ইন্টারনেট সেবা, যেখানে একগুচ্ছ রিমোট সার্ভার ব্যবহারকারীকে হার্ডওয়্যার, সফটওয়্যার এবং কি নেটওয়ার্ক সার্ভিস দেয়। 15 কোনটা বলো? এই যে IEEE স্ট্যান্ডার্ড দেওয়া আছে 802.15 কি? এটা হচ্ছে ওয়াইফাই না, ঠিক নেই, ব্লুটুথ। এটা হচ্ছে ব্লুটুথ। 15 হচ্ছে ব্লুটুথ, 11 হচ্ছে ওয়াইফাই, আর 16 হচ্ছে ওয়াইম্যাক্স। তাহলে এটা হচ্ছে কি ব্লুটুথ, ঠিক আছে। এরপরে এইটুকু তো, এইটা কোশ্চেনটা সহজ। এই যে 3 ইনপুট 8 আউটপুট, এটা কি বলো তো? এটা হচ্ছে 3/8 ডিকোডার। এখন বলছে উদ্দীপকের চতুর্থ, পঞ্চম এবং সপ্তম পালস। এটা আমাদের খুব বেশি প্রয়োজন নাই, তারপরে আমি তোমাদেরকে বলি। মেন কথা হচ্ছে ডিকোডারে নর্মালি কী হয় জানো তো, যে ইনপুটে কী থাকে, প্রথমে থাকে এটা, তারপর ইনপুট থাকে এটা হচ্ছে প্রথম পালস, এটা হচ্ছে সেকেন্ড পালস, এটা হচ্ছে কি থার্ড পালস, এটা হচ্ছে কি ফোর্থ পালস, এরকম আর কি। তো ফোর্থ পালসে হচ্ছে কত আসবে, এটা আসবে এরকম পরপর আর কি। এটা খুবই নর্মাল একটা কোশ্চেন, শুধু পেঁচানো হয়েছে আর কি। তো এই দেখো পালস সংখ্যা, মানে মেন কথা হচ্ছে আমাদের যে ডিকোডার না, আমাদের ডিকোডারে কি থাকে, ইনপুট থাকে মূলত কোড, শূন্য, যেহেতু 3 বিট, 0 থেকে 7-এর কোড থাকবে, আর এখানে কোন কোন অঙ্কবর্ণ শো করবে সেটা। সো ফোর্থ পালস হবে 3-এর বাইনারি, ফিফথ পালস হবে কি 4-এর বাইনারি, সেভেন্থ পালস হবে কি 6-এর বাইনারি। এটা নর্মাল, এটা দরকার নেই। আমি কিন্তু বলছি যে এনকোডার মানে দরকার নেই, স্কিপ করবা, আসলে স্কিপ করবা, আসবে না মোস্ট প্রবাবলি। এরপরে এরপরে চট্টগ্রাম বোর্ডের কোশ্চেনটা দেখি। বলছে অ্যাডার কি পারবা না? অ্যাডার কি পারবা? অ্যাডার কি পারবা? অ্যাডারের সংজ্ঞা বলো তো তুমি। যোগ করতে পারে তাকে অ্যাডার বলে। তারপরে P+1=1 ব্যাখ্যা পারবা। এরপর বলছে এটা কিভাবে করবে, যে পি এর মান 0 ধরবা, 1 ধরে করে ফেলবা। উদ্দীপকের চিত্র 1-এর লজিক ফাংশনটি সত্যক সারণী। চিত্র এটার সত্যক সারণী চাইছে, খুবই সিম্পল। একটা কলামে এ, একটা কলামে বি, আর একটা কলামে সি, তারপরে একটাতে বি বার, ফাইনালি এটা মনে করে গিফট। আরে না, এটা এটা কি বলো তো? হচ্ছে আমার আঙুলের ছবি। ওকে, এরপরে বলছে উদ্দীপকের চিত্র 2 মানে কি গেট, ন্যান গেট দিয়ে এটা বানাইতে বলছে। তার মানে এই যে ইকুয়েশনটা, এটা ন্যান গেট দিয়ে বানাইতে বলছে। এগুলো মুছতে বলবো না আমাকে, পচালো তোমরা,
ধরো এখানে কি আছে এ বি বার সি, এখন ন্যান্ড গেট দিয়ে বানাতে হবে, আমাকে হেল্প করো, বলো কি করবো ন্যান্ড গেট দিয়ে। ডাবল বার দিব কিন্তু কোনোবার অ্যাপ্লাই করবো না, কেননা অ্যান্ড আছে, ন্যান্ড দিয়ে অ্যান্ড নামের সাথে নামের মিল থাকলে উপরে শুধু ডাবল বার দিব কিন্তু কোনোবার অ্যাপ্লাই করবো না। দেন খুবই সিম্পল, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, সিম্পলও না আসলে। আচ্ছা এই যে এটা যে পেয়েছি না, তো বিকে 2 ভাগে ভাগ করে কিসে পাঠাইছি, ন্যান্ডে পাঠাইছি, এটা হচ্ছে বি বার, এটা হচ্ছে কি বলো বি বার। তো ফার্স্টে এইটারে এইটাকে আমরা কি করছি ন্যান্ড করছি, তাহলে কি পেয়েছি জানো, পেয়েছি হচ্ছে এ ইন্টু বি বার প্লাস সি হোল বার। দেন উপরে আর একটা বার যদি ন্যান্ডে করতে চাও 2 ভাগে ভাগ করে ন্যান্ডে পাঠাইলেই হয়ে যাবে। তোমার এইটা একটু সমস্যা হতে পারে, এইটা একটু সমস্যা হতে পারে তোমার, না হলে তো আলহামদুলিল্লাহ। টেস্ট পেপার কিনছোস না, এই যে এটা আর কি, ঠিক আছে। ওরা অবশ্য আমার মতো করে করে নাই, ওরা হচ্ছে বিবারটা এখানে বানায় নিচ্ছে, একই তো জিনিস, ঠিক আছে। ওকে, এরপরে আমাদের বারিসাল বোর্ড 23-এর কোশ্চেন, ফ্লিপ ফ্লপ কি? ফ্লিপ ফ্লপ এক ধরনের বলবো যে মেমোরি উপাদান একটা বিটকে অনির্দিষ্ট সময়ের জন্য সংরক্ষণ করতে পারে। বলছে ফ্লিপ ফ্লপ হচ্ছে লজিক গেট দিয়ে তৈরি এক ধরনের ডিজিটাল বর্তনী যে একটি বিটকে অনির্দিষ্ট সময়ের জন্য সংরক্ষণ। ওকে, এবার বলছে ন্যান্ড একটা সার্বজনীন গেট বলা হয় কেন? এখানে ওরা লিখে উত্তর করেছে তাই না, বাট লিখে উত্তর করাটা তো আমার কাছে লাগলো না, কিন্তু তারপর খতে চাইছে, এটা ঠিক করে নাই, কোশ্চেনটা খতে করা উচিত হয় নাই বলো। ন্যান্ড একটা সার্বজনীন গেট, ওরা প্রথমে কি বলছে, এটা এভাবেই করবা, ঠিকই আছে। প্রথমে সার্বজনীন গেটের সংজ্ঞা দিয়ে দিবা, বলবা যেই গেট দিয়ে অন্য সব গেট, এটা বলবা যে যেই গেট দিয়ে মৌলিক সহ অন্য সব গেট বাস্তবায়ন করা যায় তাকে কি বলে, সার্বজনীন গেট বলে। এবার বলবা ন্যান্ড গেট দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি এগুলো সব বানাইতে পারি, দ্যাটস ওয়াই ওটা কি বলো, সার্বজনীন গেট। এরপর বলছে 1 নম্বর চিত্র 1-এর আউটপুটের জন্য সত্যক সারণী বের করো। 1-এর মান বের করবা, 1-এর মান কি হবে, এই জায়গায় হবে, এখানে হবে এক্স ইন্টু ওয়াই বার, আর এই জায়গায় হবে এক্স ইন্টু ওয়াই, আর এই জায়গায় হবে তাদেরকে যোগ করে বার মানে নয়। তো এটার জন্য সত্যক সারণী পারবা। এবার বলছে চিত্র 2 ও 3-এর মধ্যে কোনটা যোগের জন্য বেশি উপযোগী ব্যাখ্যা করো। কোনটা বেশি উপযোগী বলো তো? চিত্র 2 এবং 3-এর মধ্যে যোগের জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ? এটা হচ্ছে হাফ অ্যাডার, এটা কি বলো ফুল অ্যাডার, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, ফুল অ্যাডার না হাফ অ্যাডার? দেখো আমি প্রথমে দুইটাই গুরুত্বপূর্ণ বুঝাই, তারপরে বলি যে আসলে কি হবে। ওরা উত্তর কি লিখবে আমি জানি না, কিন্তু আমি যেটা জানি সেটাই তোমাকে বলছি। প্রথম কথা হচ্ছে, তুমি যদি বলো যে এই দুইটার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হবে হাফ অ্যাডার, তো এটার সপক্ষে যুক্তি কি, হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বানানো যায়, ঠিক আছে, এটার সপক্ষে যুক্তি হচ্ছে এটা, কিন্তু আসলে উত্তর হবে কি ফুল অ্যাডার। কেন ফুল অ্যাডার হবে আমি বলছি। দেখো আমরা যখন বাইনারি যোগ করি, ধরো 3 বিটের 2টা যোগ করছি, বুঝছো, 3 বিটের 2টা কি করছি বলো, যোগ করছি, এগুলো তো বুঝছো। এটাও ধরো ফুল অ্যাডার ধরছি, এটাও ফুল অ্যাডার ধরছি, এটাও কি ফুল অ্যাডার ধরছি। নর্মালি এটা আসলে কি থাকে, আমাদের হাফ অ্যাডার থাকে তাই না, যেখানে 2টা ইনপুট আসে, এখানেও 2টা ইনপুট, এখানেও 2টা ইনপুট, তাই না, একটু আগে দেখছিলে না, দেন এটা এখানে চলে গেছিলো, এটা এখানে চলে গেছিলো, এই তো ব্যাপার ছিল না। তো তুমি চাইলে আসলে এই জায়গায় একটা গ্রাউন্ড অ্যাড করে দিতে পারো, কি অ্যাড করে দিতে পারো, একটা গ্রাউন্ড অ্যাড করে দিতে পারো। গ্রাউন্ডটা ওখানে আসলে শূন্য প্রোভাইড করে। সো দেখো, শুধু মনোযোগ দাও, ঘুমিয়ে না, শুধু ফুল অ্যাডার দিয়ে আসলে কি করা যায় বলো, শুধু ফুল অ্যাডার দিয়ে আসলে যোগ করা যায়, বুঝতে পেরেছ? তাহলে আমার ইয়েতে উত্তর হাফ অ্যাডার হবে না, উত্তর হবে ফুল অ্যাডার। আমি জানি না ওরা কী বলেছে, ওরা অনেক কিছু লিখেছে, এরপরে লিখেছে ফুল অ্যাডার বেশি উপযোগী, বুঝছো? এরপরে আমাদের এই যে কোশ্চেনটা, রেজিস্টার কি পারবা? রেজিস্টার হচ্ছে রেজিস্টারের সঙ্গে এভাবে লিখবা যে রেজিস্টার এক ধরনের মেমোরি উপাদান যা একগুচ্ছ ফ্লিপ ফ্লপ ও কিছু লজিক গেট দিয়ে গঠিত। সরি, এভাবে লিখবা যে একগুচ্ছ ফ্লিপ ফ্লপ ও কিছু লজিক গেট দিয়ে গঠিত মেমোরি উপাদান যা n সংখ্যক ফ্লিপ ফ্লপের জন্য n সংখ্যক বিট সংরক্ষণ করতে পারে, তাকে বলে কি বলো তো? তাকে বলে রেজিস্টার।
ওকে, এরপর বলছে সত্যক সারণীর সাহায্যে ডি মর্গানের উপপাদ্য প্রমাণ করতে পারবা না, সত্যক সারণীর সাহায্যে। এরপর বলছে গতে বলছে চিত্র, এটার জন্য সত্যক সারণী, এটাও পারবা। এটা কোন গেট বলো তো দেখি, চিনতে পারবো কি না কেউ? কি এক্সর এক্সর? না, কোন গেট? ন্যান্ড গেট। শোনো, যখন এরকম উল্টাপাল্টা লাগবে একটু উল্টায় নিবা। এইটা আর এটা নর গেট। আপাতত কি আছে? অর। তাহলে উল্টাইলে কি? নর। এটা হচ্ছে নর হবে। বুঝতে পেরেছো কিভাবে করছি? তো এটা হচ্ছে বলছে যে চিত্রকল 2 যে গেটকে নির্দেশ করে, মানে নর গেট, সেটা দিয়ে এটা বাস্তবায়ন করবে, নর গেট দিয়ে এটা বানাতে বলছে। বুঝতে পারছো? তার মানে ওটাকে প্রথমে সাইজ করবা, ওটাকে প্রথমে কি করবা বলো? এই যে সাইজ করবা, করে নর গেট দিয়ে আঁকবা। কই সেই আঁকা কি কোথায় করছে? এই যে নর গেট দিয়ে আঁকছে, ঠিক আছে না? ওকে, এরপর কই আবার এই যে এখানে পেয়েছি, বলছে এটা কি চিনো? জাস্ট একটা সত্যক সারণী থেকে ইকুয়েশন বের করে দিছে, জানি না কি হবে এটা। কাউন্টারের সংজ্ঞা পাচ্ছ। এরপরে বলছে কোনো বর্তনীতে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট হলে n সংখ্যক আউটপুট কি হয়? এটা এনকোডার হয়। এটা কি হয়? এনকোডার হয়। এরপর বলছে চিত্র 1 থেকে x এর সরলীকৃত ন্যান্ড দিয়ে বানাইতে বলছে। আবার এটা বের করবা, করে ন্যান্ড দিয়ে বানাবা। এটা ন্যান্ড দিয়ে বানাইতে বলছে, ভালো কথা। এখন ইকুয়েশন পারবা না? এখান থেকে যখন ইকুয়েশন বের করবে x এর, কয়টা 1 আছে? 4টা টার্ম, মাঝে কয়টা প্লাস? 3টা প্লাস। এই 1 এর জন্য লিখবো কি? a বার bc। এই 1 এর জন্য লিখবো কি? a b বার c। এটা আসলে কার ইকুয়েশন হবে না? ক্যারি আউট আছে না ফুল অ্যাডার, ওই ক্যারি আউটের ইকুয়েশন, তবে এরকম a b c লেখা আর কি। তারপরে এটা হবে এ বি সি বার, পরেরটা হবে এ বি সি। এটা হচ্ছে ক্যারি আউটের ইকুয়েশন। তো যে একই কোশ্চেন দেখছিলাম একটু আগে, যে দুইটা এক্সট্রা এ বি সি যুক্ত করবা, যুক্ত করলে হবে এ বি প্লাস এ সি প্লাস বিসি। এটা উল্টাপাল্টা হইতে পারে আর কি। দেন ওইটারে আবার কি করতে হবে? ন্যান্ড যেহেতু, সো উপরে ডাবল বার দিয়ে একটা বার অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পেরেছ? কই কোশ্চেন এখানে, উত্তর কোথায়? এই যে এটা, দেন উপরে ডাবল বার দিয়ে একটা বার অ্যাপ্লাই করছে, করার পরে এই যে সার্কিট আসছে। ঠিক আছে? তো এরপরে চলে যাচ্ছ? ওকে, এরপরে দেখো, তুমি কি হচ্ছে পরীক্ষা জানো কবে কি? আজকে কি বার? সোমবার। পরশুদিন পরীক্ষা হবে, কিন্তু পরশুদিন 9টা থেকে পরীক্ষা হবে আর কি। ঠিক আছে? এই চ্যাপ্টারের উপরে অবশ্যই দিবা পরীক্ষা। ওকে, এখন দেখো ভাই, এখন দেখো কারো কি আর তাড়া আছে? চলে যাও, সমস্যা নেই, আমরা বেশিক্ষণ থাকবো না, আর একটুখানি দেখবো হয়তো। বলছে চিত্র 2 দ্বারা কি একটা পূর্ণ বাস্তব, এটা কি বলো? হাফ অ্যাডার দিয়ে কি চাইছে? ফুল অ্যাডার। হ্যাঁ, করো, পেমেন্ট করা অনেক ভালো জিনিস। তাহলে এটা কি বলো? এটা কি বলো? হাফ অ্যাডার না, হাফ অ্যাডার দিয়ে কি চাইছে? ফুল অ্যাডার। বুঝছো? হাফ অ্যাডার দিয়ে কি চাইছে বলো? ফুল অ্যাডার। আচ্ছা, আমরা না দেখি, তোমরা মোটামুটি বুঝতে পেরেছো কী টাইপের কোশ্চেন হয়। সো আগামী পরশুদিন আমরা হচ্ছে এই চ্যাপ্টারের উপরে একটা পরীক্ষা দিচ্ছি। আমি 5টা সিকিউ দিব। এখন বলো হার্ড করব না সহজ করব না মিডিয়াম করব? আচ্ছা, মিডিয়াম করব। তো আচ্ছা, আমি তোমাদেরকে আরও সহজ করে দিই। আমি যে কোনো বোর্ড কোশ্চেন দিব 5টা, চাও? হ্যাঁ, 5টা বোর্ড কোশ্চেন দিব। 23-24-এর মধ্যে তো এটা তো বলবো না। 23-24, হ্যাঁ, 5টা অ্যান্সার করতে হবে। কোনো টপিক স্কিপ করা আমি পছন্দ করি না। আর হচ্ছে 25টা এমসিকিউ হবে, সবই বোর্ড কোশ্চেন দিব আমি। ঠিক আছে? হ্যাঁ, শুধু ডিজিটাল ডিভাইস থেকে আর কি। আমরা তো নাম্বার সিস্টেমের উপর একটা পরীক্ষা দিছি। ওকে, আল্লাহ হাফিজ।